কারণ একটা ক্লাস করানো মানে শুধু তো এটা এরকম ব্যাপার নয় যে আপনারা ফিস পেমেন্ট করলেন, করে ক্লাসে এলেন, ক্লাস করতে শুরু করলেন, আমার হয়ে গেল, আমি আর আপনাকে চিনতে পারবো না, ব্যাপারটা সেরকম একদমই নয়। কারণ আমি এটা এই কারণেই নয়, প্রথমত বিদ্যাস্তু আমাদের কাছে একটা পরিবারের মতো, আমরা একটা পরিবারের মতোই বিদ্যাস্তুতে কাজ করি। দ্বিতীয়ত হচ্ছে আমার এই কন্টেন্ট রাইটিং কোর্সের এই যে এক্সিকিউশনটা, আমার এই কন্টেন্ট রাইটিং কোর্সটাকে ডিজাইন করা, এই ক্লাসটাকে শুরু করা, এটার কারণটাই এইটা, যাতে কিছু মানুষ যারা ইচ্ছুক, যারা ইন্টারেস্টেড, তারা যেন এই ক্লাসের মাধ্যমে একটা মানে চলার পথে একটা দিশা পায়। আমি এইটা কখনোই বলবো না যে আমি আলটিমেটলি সবটা করব। ডেফিনেটলি আপনাদের ইচ্ছে এবং আপনাদের চেষ্টাতেই ব্যাপারটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। আমি যেটা করতে পারবো হচ্ছে, আমি ক্লাস করানোর সাথে সাথে এই ক্লাস ওরিয়েন্টেড কেরিয়ারের ব্যাপারে আপনাদেরকে যাবতীয় গাইডেন্স দিতে পারবো, রেকমেন্ডেশন করতে পারবো, রেফার করতে পারবো। এবারে কথা হলো যে অনেকে এরকম একটা প্রশ্ন করেন যে এতজন স্টুডেন্ট প্রত্যেককে কি প্লেসমেন্ট দেওয়া সম্ভব, বা প্রত্যেকের কি কাজ পাওয়া সম্ভব? আমার উত্তরটা হলো হ্যাঁ, সম্ভব। কিন্তু দেখা যায় তাও যে একটা ব্যাচে 70 জন স্টুডেন্ট থাকলেও 70 জন কিন্তু কাজ করে উঠতে পারে না। তার কিছু কারণ আছে। আমরা যখন কোনো কিছু শিখি, আমরা যখন কোনো কিছু শেখার জন্য এগোই, তখন কি হয়, প্রথম কয়েকদিন খুব ইন্টারেস্ট থাকে, প্রথম কয়েকদিন খুব ভালো লাগে, তারপর ব্যাপারটা একঘেয়ে হতে শুরু করে। যে কোনো কাজে, যে কোনো কিছুই আমাদের রোজকার লাইফস্টাইলের মধ্যে যা যা কিছু ইনক্লুডেড, সেটা যখনই রেগুলার হয় তখনই সেটা আমাদের কাছে একটা সময় বাদে একঘেয়ে হতে শুরু করে, ভালো লাগে না। এই যে আমিও যেমন ধরুন রেগুলার যখন কাজ করি, কোনো একদিন হয়তো এরকম হয় আমারও ইচ্ছা করছে না কাজ করতে, কিন্তু আমার উপায় নেই, আমাকে করতেই হবে, বা সবার ক্ষেত্রেই তাই। কিন্তু ব্যাপারটা হচ্ছে, যদি কেউ কোনো কিছুর জন্য লেগে থাকতে পারে, কেউ যদি প্রপার ডেডিকেশনে করতে পারে এবং প্রপার এফোর্ট দিতে পারে, তাহলে কাজ পেতে, কাজ করতে কখনোই কোনো অসুবিধা হয় না। এবং তার প্রমাণ আমার প্রথম ব্যাচের ছেলেমেয়েরা, যারা ডে 1 থেকে আমার সাথে তো ছিলই, আমার প্রত্যেকটা গাইডেন্স বা প্রত্যেকটা ইনস্ট্রাকশনকে যারা যারা প্রপার ওয়েতে ফলো করেছে, এবং তারপরে ওদের কাজটা শুরুই হয়েছিল এরকম ভাবে, একদিন সাডেন ইভিনিং এ 9টা সাড়ে 9টার সময়, রাত্রিবেলা আর কি, 9টা সাড়ে 9টার সময় আমার একটা আর্জেন্ট কাজের রিকোয়ারমেন্ট হয়। তো তখন আমার টিমে ওই সময় কেউ অ্যাভেলেবেল ছিল না, প্রবাবলি ওটা রবিবার ছিল বা কিছু একটা এরকম একটা ব্যাপার ছিল, কেউ অ্যাভেলেবেল ছিল না। কিন্তু আমার সেই মুহূর্তে, ইনফ্যাক্ট আমি নিজেও সেই মুহূর্তে অ্যাভেলেবেল ছিলাম না, কিন্তু আমার একটা কাজের একটা ছোট্ট একটা পার্ট করে দেওয়ার প্রয়োজন ছিল। তো আমি কি করব, কোথাও ঠিকঠাক কাউকে পাচ্ছি না, না পেয়ে আমি আমার ওই কন্টেন্ট রাইটিং ব্যাচ 1 এর যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা, আমি সেখানে একটা টেক্সট করে বললাম, কেউ কি অ্যাভেলেবেল আছো, আমার একটা কাজ করতে হবে ইমিডিয়েট, এবং সেটা পেইড কাজ, ছোট কাজ বাট পেইড কাজ। তো সঙ্গে সঙ্গে একটা ছেলে ওখানে রেসপন্স করে, এবং ছেলেটি রেসপন্স করার পরে ইমিডিয়েটলি আমি তাকে ওভার ফোন কাজটা বোঝাই। তারা অলরেডি সেই ক্লাসে সেগুলো করেছে, তখন 3-4-5টা ক্লাস এরকম হয়েছে, 1-1.5 মাস মতো হয়েছে। তো বোঝাই, এবং সে আমাকে বলে, হ্যাঁ ম্যাম আমি পারবো, আপনি আমাকে একটু ভরসা করে কাজটা দিন। তো আমি তাকে দেখলাম আমারও হাতে কোনো অপশন নেই, তো আমি তাকে ভরসা করেই কাজটা দিলাম। দেখলাম, দেখি ঠিক আছে, যা হওয়ার হবে, আমারও তো শেখানোর একটা দাম আছে, বা আমারও তো শেখানোর একটা ভ্যালু নিশ্চয়ই আছে, লেটস সি কি হয়। টু মাই আটার সারপ্রাইজ, ছেলেটি এত ভালো কাজটা আমাকে করে দিল, এবং এত কম সময়ের মধ্যে করে দিল, যে আমি সত্যি খুব অবাক হয়েছিলাম এবং খুশিও হয়েছিলাম। অবাকটা এই কারণে হয়েছিলাম যে আমি এটা আশা করিনি যে এত কম সময়ের মধ্যে ও এত সুন্দরভাবে কাজটাকে করে দিতে পারবে। আর খুশি এই কারণে হয়েছিলাম যে কোনো ক্ষেত্রেই আমার মনে হয় বাবা মার পরে বোধহয় আমি এখানে টিপিক্যাল টিচার নই আপনাদের, যে কোনো কিছু ইনস্ট্রাক্টর বা যে কোনো কিছুর কোচ বা যে কোনো কিছু গাইড যারা করে, যদি সেই জায়গাটাতে আপনি সফল হন, তাহলে সব থেকে বেশি খুশি বোধহয় যে আপনাকে সেই পার্টিকুলার জায়গায় গাইড করেছে সে হবে। তো সেই অ্যাসপেক্ট থেকে আমি খুব খুশি হয়েছিলাম, যে এত ভালো কাজটা করেছে। এবং সেই শুরু, তারপর থেকে সেই ছেলেটিকে আমি রেগুলার বেসে কাজ দিয়েছি, আমার আরেকটা টিম আছে সেখানেও কাজ করেছে, রেগুলার বেসে কাজ করছেও, টাকা পাচ্ছে, কোর্স শেষ হওয়ার আগেই মোটামুটি সে
ঠিকঠাকভাবে ফুল টাইমে কাজ করছে, এবং আরো অনেকেই আছে যারা এগুলো করছে এরকম ভাবে। এই কথাগুলো বলার উদ্দেশ্য এটাই, আজকে যেহেতু প্রথম ক্লাস, আমি আজকে যদি কোর টপিকে ঢুকে গিয়ে একটা ডিসকাশন করতে শুরু করে দিই, আপনাদের অনেকেরই ধরতে জিনিসটা সমস্যা হবে। আমি একটু আগে এই মানে ভূমিকাটা করছি, তারপর আমি ক্লাসের যে প্যাটার্নটা, ক্লাসের যে অ্যাপ্রোচটা এবং ক্লাসের যে সিলেবাসটা, আমি সেগুলো নিয়ে একটু ডিসকাশন করব। তারপরে আপনাদের সঙ্গে আমি একটু পার্সোনালি ইন্টারাকশন করব, কারণ আমার মনে হয় যে কোনো কিছুর ক্ষেত্রে, যেহেতু এখন এই অনলাইনের যুগে আমাদের মানে ফেস টু ফেস দেখা সাক্ষাৎ হয় না, তো বাট স্টিল আমি চেষ্টা করি যেন আমি পার্সোনালি সবাইকে একটু চিনে রাখতে পারি, তাহলে কি হয় পরবর্তীতে এটা আমার ক্ষেত্রে একটু সুবিধা হয় আর কি। তো সেটা আমি করব। প্রথমে আমি আপনাদেরকে একটু আমার পরিচয়টা দিয়ে নিই, আমার ব্যাপারে আমি একটু বলে নিই, কারণ অনেকেই হয়তো মাস্টার ক্লাস করেননি এখানে, বা যারা করেছিল। আমি আরেকবার একটু বলি, তার কারণটা হচ্ছে আমারও মনে হয় আপনাদেরও আমাকে একটু পার্সোনালি চেনা উচিত, কারণ আপনারা এতদিন ওই শুধু অ্যাড দেখেছেন, পোস্টার দেখেছেন, ফ্যাকাল্টি শালিনী দত্ত, ফ্যাকাল্টি শালিনী দত্ত, বাট হুইল শালিনী দত্ত। আমি সেটা একটু আপনাদের ছোট করে বলে নিই। আমি আমার মানে কেরিয়ার আমি শুরু করি এজ এ স্কুল টিচার হিসেবে। আমার মানে আমার পড়াশোনা ইংলিশ নিয়ে। আমি কেরিয়ার শুরু করি অ্যাজ এ ইংলিশ টিচার, একটা প্রাইভেট স্কুলে পড়াতাম। একটা নয়, বেশ 2-3টে প্রাইভেট স্কুলে পড়াতাম, এবং কলকাতার বুকে খুব নামকরা স্কুলে আমি পড়াতাম। তো তারপরে মানে সাধারণ নোট, আমি যেটা হলো আমার এই মানে আমি একটু ভালোবাসতাম মানে এটা সেটা একটু দেখতে, রিসার্চ ব্যাপারটা আমার কাছে খুব মানে আকর্ষণীয় একটা ব্যাপার ছিল, যদিও আমি একদমই টেকনিক্যালি সাউন্ড ছিলাম না। মানে আমি ল্যাপটপ বা কম্পিউটারের কোথায় কি হয়, কোথা থেকে ওয়ার্ড ফরম্যাট করে, কিভাবে ওয়ার্ড খোলে, কিভাবে পিপিটি খোলে, আমি কিচ্ছু পারতাম না। তুলনায় আজকে আমি হয়তো সব জানি না, বাট আমি অনেকটা ইমপ্রুভ করতে পেরেছি, এই কাজের সূত্রে আমি করেছি। তো যেটা হলো, তো তারপরে আমি ঠিক করলাম কি যে আমি এই কাজটা করব। এবার এই কাজটা মানে শুরু করি শখে, মানে অ্যাজ ইফ ফ্রিল্যান্সার হিসেবে কাজ শুরু করি, মানে পার্ট টাইমে, ফ্রিল্যান্সিংও নয়, পার্ট টাইমে করতাম, একদম টাইম পেতাম না স্কুল থেকে এসে, এবং ইংলিশ মিডিয়াম স্কুলেরও একটা প্রচন্ড প্রেশার থাকতো। তো সেটা করার পর তারপরে আমি টুকটুক করে এই লেখাটা শুরু করি আর কি। তো এক সেকেন্ড। আচ্ছা, তো সেটা আমি শুরু করি। শুরু করতে করতে কি হলো, আমি একটা সময় দেখলাম যে আমি স্কুলে যে টাকা মাইনে পাচ্ছি, আমি পার্ট টাইমে কাজ করে, হয়তো আমার একটু পরিশ্রম তখন পড়তো, কারণ কাজটা ভালো লাগতো, কিন্তু কাজটা কিছুই জানতাম না সেভাবে, শিখতে হতো আর করতে হতো পুরো ব্যাপারটাই। তো দেখলাম যে টাকা স্কুলে মাইনে পেয়েছি তার থেকে বেশি হয়তো আমি পার্ট টাইমে এখান থেকে কামিয়েছি, কারণ স্কুলের স্যালারি প্রাইভেট স্কুলের যথেষ্টই কম। তারপর যেটা হলো, তারপর আমি হঠাৎ করে ঠিক করলাম যে আমি স্কুলে চাকরিটা করব না, আমি ছেড়ে দিলাম। আমি বরাবরই জীবনে একটু রিস্ক নিয়েছি, আমি ছেড়ে দিলাম। দিয়ে আমি একটা কোম্পানিতে ফুল টাইম কাজের জন্য ঢুকলাম। যখন ফুল টাইম কাজে ঢুকলাম, মানে আজকের আমার এই যে কন্টেন্ট রাইটিং কোর্সটার প্ল্যানিংটা, এটা কিন্তু একটা লং ওয়ে প্রসেস। মানে বলে না মানুষ নিজের থেকে শেখে, আমি এখানে একটা নিজের থেকে শিখেছি। আমি একটা কোম্পানিতে ঢুকলাম ফার্স্ট, সেই কোম্পানি আমাকে বললো যে আপনার স্যালারি 15,000 সরি 14,000 টাকা এরকম। তো তখন আমার কাছে মানে আজ থেকে 7-8 বছর আগে আমার কাছে 14,000 টাকার একটা বেশ ভ্যালু। আমি দেখলাম বাবা অনেকটা টাকা, আমি তো স্কুলে হার্ডলি 8-10 হাজার টাকা স্যালারি পেতাম, না অনেকটা টাকা, লিখতেও ভালোবাসি, হয়েও যাচ্ছে। তো দিয়ে আমাকে বললো তোমাকে পার ডে 3,000 ওয়ার্ড কাউন্ট করে লিখতে হবে, তুমি 3,000 ওয়ার্ড পার ডে লিখবে। তো তখন অলরেডি পার্ট টাইমে কাজ করছি, আমার মোটামুটি একটা স্পিড এসে গেছে হাতে, রিসার্চের ব্যাপারটা একটু জানি, শিখে গেছি। তো আমি বললাম ঠিক আছে, আমি তো রাজি, বলে আমি জয়েন করলাম। জয়েন করার পরে ফার্স্ট মাসে দেখলাম যে কোনোদিন কাজ আসছে, কোনোদিন কাজ নেই, কাজের প্রেশার কম বেশি হচ্ছে। আমি এরকমই একটা কোনো এপ্রিল মাস নাগাদ জয়েন করেছিলাম, মানে স্কুলের সেশনটা যখন কমপ্লিট করে স্কুল ছেড়ে আমি এই ফিল্ডে ঢুকেছি আর কি। তো দেখছি কাজ আসছে, কাজ মানে হচ্ছে, কোনোদিন কাজ একদম নেই, কোনোদিন কম, আবার বাট আমার ওয়ার্ক ফ্রম হোম ছিল। তো হয় না যে কাজ কম থাকে একটা মনটা খুশি, কাজের প্রেশার কম। তা আমি এই খুশিটা প্রথম মাসে খুব মানে এনজয় করেছি আর কি। এনজয় করার পরে পরের মাসের 5 তারিখ আমার স্যালারির ডেট। আমার যখন স্যালারি এলো, দেখলাম আমার হাতে স্যালারি এলো 3,800 টাকা। আমি তো মানে কি বলবো, মানে কাঁদবো না রাগ করবো না, কি মানে কিছু বুঝতে পারছি না যে কি হলো। তো আমি যখন আমার যে তৎকালীন বস, আমি তাকে জিজ্ঞেস করলাম যে এটা স্যার কি হলো, আপনি যে বলেছিলেন আমার স্যালারি 14,000 টাকা। তাহলে বললো না তুমি তো ফ্রেশার, তোমার তো সেরকম এক্সপিরিয়েন্স নেই,
তো যে কারণে আমরা হয়েছে তোমাকে আমরা প্রত্যেকদিন ওয়ার্ড কাউন্ট দিতে পারিনি 3000, তুমি অনেকদিনই কম কাজ করেছো মনে করে দেখো। বললাম হ্যাঁ সেটা আমি করেছি, কিন্তু আমি তো আপনাদেরকে বলিনি আমাকে কম কাজ দিন। বলছে না তোমাকে দেওয়ার মতো কাজ তখন আমাদের কাছে ছিল না, তুমি কি এইটা পারো, তুমি কি ওইটা পারো, তুমি কি সেটা পারো, মানে আমাকে অনেক কিছু জিজ্ঞেস করছে। তো আমার উত্তরগুলো না ছিল, আমি ওগুলো পারি না, কারণ তখন আমি অত কিছু জানতাম না। তো বলে হ্যাঁ ওই জন্যই তুমি যা ওয়ার্ড কাউন্ট করেছো তোমাকে সেই মতো পয়সা দিয়েছি। আমি সেদিন ফার্স্ট বুঝলাম যে ফ্রেশারদেরকে বা যারা কাজ একটু কম জানে তাদেরকে এক্সপ্লয়েট করা হয়। যদি কেউ বলে থাকে করা হয় না, সে ডাহা মিথ্যা কথা বলছে, করা হয়। তো ওই জায়গাটাকে বন্ধ করার জন্য ওই কোম্পানিতে আমি পরের মাসেও কাজ করলাম। পরের মাসে কাজ করে প্রত্যেকদিন আমি মারপিট করে হলেও 3000 করে ওয়ার্ক কাউন্ট নিয়েছি, নিয়ে ফুল স্যালারি জাস্টিফাই করেছি, করে ফুল স্যালারি নিয়েছি। তারপরে 2-3 মাস পরে আমি মোটামুটি ব্যাপারটা বুঝলাম যে এই ফিল্ডে কাজ করার কিছু বেসিক ফান্ডা আছে। ফান্ডাগুলো কি না, আমার টার্গেটেড ওয়ার্ক কাউন্টটাকে আমাকে চেষ্টা করতে হবে প্রত্যেকদিন ফুলফিল করার, আমাকে সবকিছু জানতে হবে। আমি এইটা পারি না ওটা, মানে আমি যখন একটা ফিল্ডে কাজ করছি আই হ্যাভ টু ইনক্রিজ মাই এক্সপার্টাইজ, আমাকে আমার দক্ষতার জায়গাগুলোকে বাড়াতে হবে। কন্টেন্ট রাইটিং এ অনেকগুলো ভাগ হয়, আমি হার্ডলি তখন কয়েকটা ভাগ জানতাম, কয়েকটা ভাগের আমি হয়তো নামই শুনিনি, এরকম একটা জায়গায় ছিলাম। তো সেই আমার শুরু। আমি তারপরে 1 by 1 কোম্পানি চেঞ্জ করতে করতে এলাম। তারপরে লকডাউন এলো এক সময়, হলো এইভাবে চললো। তারপরে আমি লকডাউনের পর থেকে আমি মোটামুটি অ্যাজ এ টিম লিডার কোম্পানিতে কাজ করছি। তো বর্তমানে আমি একটা কোম্পানির অ্যাজ এ টিম লিডার আছি, আমার আন্ডারে প্রায় 22-23 জনের একটা টিম আছে। তার সাথে সাথে আমার একটি ফ্রিল্যান্সের টিম আছে, যেটা আমি ডিরেক্টলি চালাই না, মানে আমার একজন জুনিয়র আছে সে চালায়। তো আমি পুরো ব্যাপারটা দেখি, মানে এন্টায়ার ম্যানেজমেন্টের পার্টটা আমি দেখি, আর সে হয়তো বাকি রাইটারদের যা কিছু করার সে করে, বাট কি হচ্ছে না হচ্ছে সেটা সবটাই আমার ইনস্ট্রাকশনই হয়। তো আপাতত এইটা আমার সেট আপ। আমার প্ল্যানিং আছে যে আমি এই সেট আপটাকে আরো বেশি বড় করব, মানে প্ল্যানিংটা ছিল খুব তাড়াতাড়ি করব, কিন্তু মাস 2-1 আগে আমার একটা মিসঅ্যাপ হয়, মানে আমার একটা দুর্ঘটনা ঘটে আমার নিজের। সেটা নিয়ে আমি এখন ডিসকাশন করছি না। দুর্ঘটনা মানে আমার পরিবারের, মানে আমার পরিবারের মধ্যে একটা দুর্ঘটনা হয়, আমার পার্সোনাল ব্যাপার নয়, মানে ব্যাপারটা পার্সোনালি কিন্তু ঘটে। মানে 2 মাস আগে আমার হাজবেন্ড সাডেনলি মারা যান খুব অল্প বয়সে। তো আমি প্রায় দিন 7 কাজ, মানে ক্লাস করাতে পারিনি, কোনো কাজও করিনি। আমি 7 দিনের একটা ব্রেক নিয়েছিলাম, তারপর 7 দিন বাদে আমি আবার কাজে ব্যাক করি। দেখলাম না কাজ না করলে বা মানে সবার সঙ্গে থাকলে হয়তো বেশি মনটা ঠিকঠাক হয়। এই জায়গা থেকে আমি আমার ওই প্ল্যানিংটা যেটা হলো, প্ল্যানিংটা আমার একটু পিছিয়ে গেল, বাট স্টিল আমি ওই প্ল্যানিংটা নিয়ে এগোচ্ছি। এবং যখন থেকে আমি ওই প্ল্যানিংটা করেছি তখন থেকে আমার মাথাতে এটাই এসছে যে আমি আমার কোম্পানিতে যখন ফ্রেশারদের নেব, তাদেরকে আমি এমন জায়গা করেই নেব যেন তারা আমার কোম্পানিতে এসে কাজ করতে পারে, আমাকেও যেন তাদেরকে কোনোভাবে আনডিউ অ্যাডভান্টেজ না নিতে হয়। কারণ আমি এগুলো ফেস করেছি, আমি এগুলো দেখেছি। আমাদের টিমে এরকম ছেলে মেয়েদের নেওয়া হতো, তারপরে ওপরওয়ালার ইনস্ট্রাকশন থাকতো, মানে আপার ম্যানেজমেন্টের ইনস্ট্রাকশন থাকতো যে ভাই একে দেখবে, 7-10 দিন শেখাবে, কাজ করতে না পারলে বের করে দেবে। খারাপ লাগতো, কারণ সবাই 7 দিনে সবটা অ্যাডাপ্ট করতে পারে না। এই যে আপনারা এখানে আজকে প্রায় 45 জনের ক্লাস, হতেই পারে 45 জনের সমান বুদ্ধি নয়, হতেই পারে 45 জন সমানভাবে টাইম দিতে পারবে না, বা 45 জন সমানভাবে ক্লাসে নিজেকে ডেডিকেট করতে পারবে না। তো তার মানে তো কখনোই এই না যে তারা সুযোগ থেকে বঞ্চিত হবে, হয়তো কেউ আগে পাবে কেউ পরে পাবে সুযোগ। বাট আমার ওই জায়গাটা বরাবর স্ট্রাইক করতো। তো আমি সেখান থেকে দাঁড়িয়ে অনেক দিন ধরে প্ল্যানিং করি এটা, যে কেমন হয় যদি এরকম ভাবে একটা জায়গা করা যায় যে ছেলেমেয়েরা শিখুক, শিখে কোম্পানিতে যাক। যেমন আমরা অন্যান্য কোর্সগুলোই দেখি যে তারা শিখে শিখে ঢুকছে, লাইক কেউ একজন কম্পিউটারের একটা ওয়েব ডেভেলপমেন্ট শিখছে, শিখে সে ওয়েব ডিজাইনিং এর কাজ করছে, বা কোডিং শিখছে, শিখে সে কোনো কোম্পানিতে কোডার বা ওইভাবে ওরকম ধরনের কাজ করছে। তো সেখানে কেন এই ফিল্ডে ছেলেপুলেগুলো এভাবে মানে আসছে, তারা কন্টেন্ট রাইটিং কি সেটাই জানে না, এসে জয়েন করলো, করে 7 দিন বাদে তাদেরকে একটা পয়সাও দেওয়া হলো না, কাজ করানো হলো, ওরে বের করে দেওয়া হলো। তো আমি এই জায়গাটাকে অফ করতে চেয়েছি। কন্টেন্ট রাইটিং এর ফিল্ডে আমার মোটামুটি পরিচিতি আছে, লোকজন আমাকে চেনে। আপনারা যখন আরেকটু ক্লাস করবেন এগোবেন, আমি কোম্পানির রেকমেন্ডেশন দেবো, তখন বুঝতে পারবেন যে আমার মানে এই ফিল্ডে মোটামুটি আমার পরিচিতি আছে আর কি। তো এইখানে দাঁড়িয়ে আমি কলকাতার কিছু মানে বেশ কিছু বড় বড় কন্টেন্ট রাইটিং কোম্পানি আছে যাদের সঙ্গে আমি এই ব্যাপারে কথা বলি, যে দেখো আমার এরকম একটা প্ল্যানিং আছে। কলকাতার যে সেকেন্ড হাইয়েস্ট মানে সেকেন্ড লার্জেস্ট কোম্পানি, তার ওনার, সেও আমার বন্ধু,
আরো কয়েকটা কোম্পানি আছে। তো আমি এরকম কথাবার্তা বলি যে দেখো আমি এরকম একটা প্ল্যান করছি, তোমাদেরও ফ্রেশার নিতে হবে না, তোমরা যে ছেলেমেয়েগুলোকে পাবে তারা অলরেডি জেনে যাবে তারা কি করছে বা তারা কি জানে, এবং তোমরা যখন ইন্টারভিউতে বসাবে তারা সবটা জেনে বসবে। তো তোমরা কিন্তু তাদেরকে ফ্রেশারের মতো ট্রিট করতে পারবে না। যদি ছেলেরা একটা কিছু করি কেমন হয়। তো আমি মানে খুবই ভালো লাগে আর কি, আমি খুব ভালো রেসপন্স পাই, এবং আমাকে তারা বলে ঠিক আছে তুই করা, আমরা উঠিয়ে নেবো, আমরা তাদেরকে নিয়ে নেবো। তো এবং সেটা হয়ও, মানে আমি ফার্স্ট ব্যাচে ট্রেনিং করানোর 1-1.5 মাসের মধ্যেই এভাবেই রেসপন্স পেতে শুরু করি। আমাকে ওরা বলে তোরা পাঠা, আমার কাছে পাঠা, আমরা নিয়ে নেবো। তো এই জায়গাটাকে মানে আমি চেয়েছিলাম ইমপ্লিমেন্ট করতে, এই জন্য এই কোর্সটাকে ডিজাইন করা। আমি এই কোর্সটার মধ্যে এমন জিনিসগুলোকে রেখেছি, এমন ভাবে রেখেছি যে যারা কন্টেন্ট রাইটিংকে নিজের ফিল্ডে নিতে চাইছেন তারা যদি এই কোর্সটা যখন কমপ্লিট করবেন তারা যে কোনো কোম্পানিতে গিয়ে ইন্টারভিউতে বসতে পারবেন, এবং তাদেরকে কখনোই অ্যাজ এ ফ্রেশার ট্রিট করা হবে না, কখনোই অ্যাজ এ ফ্রেশার ট্রিট করা হবে না। তো এই জায়গাটাই আমার কমিটমেন্টের জায়গা, এবং এই জায়গাটা থেকেই আমার এই কোর্সটা শুরু করা এবং ক্লাস শুরু করা এবং প্রথম ব্যাচে সাফল্য। তো এই গেল আমার বেসিক ইন্টারাকশন। এবার আমি আসি আমাদের এই ক্লাসের সিলেবাসের ব্যাপারটাতে। কন্টেন্ট রাইটিংকে আমরা এখানে ব্রডলি 3টে ভাগে ভাগ করেছি। প্রথম পার্টে আমরা করাচ্ছি একাডেমিক কন্টেন্ট রাইটিং, তারপরে আছে এক সেকেন্ড হ্যাঁ একটুখানি, আচ্ছা সরি ফর দ্য ইন্টারাপশন, আমার ওই একটু অফিসের কল চলে আসে একটা দুটো। তো এখানে দাঁড়িয়ে এবার আমি কন্টেন্ট রাইটিংকে 3টে ভাগে ভাগ করলাম। 3টে ভাগে ভাগ করার কারণটা আমি বলে দিচ্ছি। একটা হলো একাডেমিক কন্টেন্ট রাইটিং, একটা হলো নন একাডেমিক কন্টেন্ট রাইটিং, একটা হলো নিউজ কন্টেন্ট রাইটিং। আমি শুরু করব ক্লাস একাডেমিক কন্টেন্ট রাইটিং দিয়ে। আমি প্রত্যেকটার ক্ষেত্রেই একটু আপনাদেরকে একটা বেসিক কনসেপ্ট দেওয়ার চেষ্টা করছি, আপনারা ব্যাপারটা একটু বুঝুন। যার যেখানটা অসুবিধা হবে আমি লাস্ট 15-20 মিনিট একটা মানে টাইম রাখবো, কথা বলবো সবার সঙ্গে, বা লাস্ট হাফ অ্যান আওয়ার, যেখানে আপনারা আপনাদের যা কিছু কোয়ারিজ থাকবে সে ফার্স্ট ক্লাসে সেগুলো আমাকে জিজ্ঞেস করবেন। তারপর তো গ্রুপে আমি আছি। একাডেমিক কন্টেন্ট রাইটিং এর ফিল্ডটা অ্যাকচুয়াল কি, এই ধারণাটাকে আগে একটু পরিষ্কার করি। একাডেমিক কন্টেন্ট রাইটিং হচ্ছে, ধরুন আমার একটা স্কুল আছে, আমার স্কুলে আপনারা স্টুডেন্ট, আমি আপনাদেরকে কাজ দিলাম যে এই এই কাজগুলো তোমাদের করতে হবে, তোমরা কাজগুলো করবে, তারপর তোমরা একটা পরীক্ষা দেবে, তোমরা সেই কাজগুলো আমার কাছে সাবমিট করবে, আমি চেক করব, তোমাদের ফিডব্যাক দেবো, দেন তোমরা একটা পরীক্ষা দেবে, দিয়ে তোমরা একটা ডিগ্রি পাবে। তখন তোমরা কি করলে, তোমরা দেখলে যে কাজগুলো দেওয়া হচ্ছে সেই কাজের প্রেশারটা অনেক রকমের কাজ, সবটা হয়তো আমাদের মানে করে উঠতে পারবো না, টাইম শর্ট। তখন তুমি কি করলে, তুমি তোমার সেই প্রজেক্টগুলো যেগুলো আমি তোমাদের দিয়েছিলাম, তোমরা বাইরের কাউকে দিয়ে সেই জিনিসগুলো করিয়ে সেগুলোকে সাবমিট করলে, বা সেগুলো নিজেরা পড়াশোনা করে দেখে তারপর তোমরা পরীক্ষাগুলো দিলে। বাট তোমাদের পুরো ব্যাপারটা অ্যাসাইনমেন্টটা রেডি করে দিল থার্ড পার্টি কেউ। তো কন্টেন্ট রাইটাররা হচ্ছে সেই থার্ড পার্টি, যারা কি করছে, যারা বিভিন্ন ইউনিভার্সিটি স্টুডেন্টদের অ্যাসাইনমেন্টগুলোকে রেডি করে দিচ্ছে, এবং সেই অ্যাসাইনমেন্টের ক্ষেত্রটা সাবজেক্ট ওরিয়েন্টেড কিন্তু নয়, কারণ আমাদের এখানে এক একজনের এক এক রকম সাবজেক্ট, কারোর ইংলিশ, কারোর বাংলা, কারোর ম্যাথস, কারোর ফিজিক্স, কারোর হিস্ট্রি। তো এটা এভাবে হয় না, এবং এই রকমও নয়। ওদের সাবজেক্টগুলো কিরকম, মার্কেটিং অ্যান্ড ম্যানেজমেন্ট, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ফিলোসফি, হেলথ রিলেটেড কাজ, ল রিলেটেড কাজ, ফিনান্স রিলেটেড কাজ, এরকম বিভিন্ন কিছু, এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট আর কি। তো আমরা যেটা শিখবো, আমরা এই সমস্ত কাজ থেকে কিছু কিছু জিনিস নিয়ে শিখবো। যেটা সব থেকে বেশি লাগে একাডেমিক কন্টেন্টের ফিল্ডে, সেটা হচ্ছে মার্কেটিং অ্যান্ড ম্যানেজমেন্টের, মানে ম্যানেজমেন্টের কাজ। এটা সব থেকে বেশি প্রয়োজন এবং এটাই ইজিয়েস্ট। বাকি যেগুলো লাইক ল, ফিনান্স, এগুলোর জন্য কিন্তু একটু সেই সাবজেক্টের কোর নলেজ প্রয়োজন হয়। তো ওই জন্য যেমন আমি আমার এত বছরের ক্যারিয়ারে কোনোদিনই ফিনান্সের কাজ করতে পারিনি, কারণ হয়তো আমি
ফিনান্সের থিওরিটিক্যাল পার্ট লিখতে পারবো, কিন্তু আমি ফিনান্সের ক্যালকুলেশন লিখতে পারবো না, বিকজ ফিনান্স ইজ নট মাই সাবজেক্ট বা মাই কোর সাবজেক্ট। তো এর মধ্যে এবার তাহলে আরেকটু প্রায়োরিটি কারা পায়, মানে আরেকটু এক্সট্রা কাজ কারা পায়, যাদের এই কিছু কিছু স্পেশাল কোর সাবজেক্ট নিয়ে যাদের পড়াশোনা আছে, যেমন ফিনান্স, যেমন ল, যেমন সিভিল ইঞ্জিনিয়ারিং বা টেকনিক্যাল কিছু, বা ধরুন আপনার ওই কি বলে ওটাকে বায়োটেকনোলজি, এই ধরনের কাজ যাদের আছে তাদেরকে তারা আবার কি করে, তারা ম্যানেজমেন্টের কাজের বাইরেও তারা আবার কিছু এক্সট্রা কাজ পায় বিকজ অফ দেয়ার সাবজেক্ট নলেজ। তো আমি ধরে নেবো যারা আমার এখানে আছে এই ক্লাসে, তাদের সেই সাবজেক্ট নলেজ যে এরিয়াটাকে নিয়ে আমি এখন কথা বলবো না। হতেই পারে আপনাদের মধ্যে কারো সাবজেক্ট ফিনান্স, কারো সাবজেক্ট বায়োটেকনোলজি বা বায়োকেমিস্ট্রি বা হোয়াট এভার। তো আমি যেটা কথা বলবো সেটা হচ্ছে ইন জেনারেল যে কাজটা সবাই করতে পারবো এবং যে কাজটা সবাই অ্যাকচুয়াল করে এবং যেটার ডিমান্ডই মার্কেটে সব থেকে বেশি, সেটা হলো ম্যানেজমেন্ট। আমি বিভিন্ন ধরনের ম্যানেজমেন্টের এরিয়াগুলোকে কভার করবো আমাদের একাডেমিক কন্টেন্ট রাইটিং এ। ম্যানেজমেন্টের এরিয়া বলতে কি সেটা আমি এবার একটু বলি। আমরা মেনলি কাজ করি, কন্টেন্ট রাইটিং এর কাজ মেনলি যে যে ইউনিভার্সিটিগুলোর হয় সেগুলো হচ্ছে ইউকে, জার্মানি, অস্ট্রেলিয়া, কানাডা, মালয়েশিয়া, এগুলো। দেখা যায় এবার একটা কোশ্চেন অনেকের মনে আসে যে কেন আমরা করছি। যে ব্যক্তি ইউকেতে থাকে, যে ব্যক্তি কানাডায় থাকে, সে তো অন্য কাউকে দিয়ে করে নিতে পারে, সেখানকার লোকদের দিয়ে করে নিতে পারে, সেটা না করে আমাদের দিয়ে কেন করাচ্ছে? এর কারণ দুটো। প্রথমত হলো সব থেকে বেশি এর কাজ হয় ইউকেতে, কারণ ইউকেতে প্রচুর ছোট ছোট ইউনিভার্সিটি আছে যেখানে সব যায়, ইন্ডিয়ান ছেলেমেয়েরা যায় বা সেখানকার ছেলেমেয়েরা যায়, যেখানে গিয়ে তারা এই ডিগ্রির জন্য পড়াশোনাগুলো করে। এবারে কি হয়, এই ফরেন কান্ট্রিগুলোতে ইন্ডিয়ানে কিন্তু এডুকেশনাল দিক থেকে বা ইংলিশ লেখার দক্ষতার দিক থেকে ভীষণ রকম এগিয়ে রাখা হয়। এবং এটা সত্যি কথা যে ইন্ডিয়ান ছেলেমেয়েরা যারা পড়াশোনা করেছি, আমরা ওদের থেকে ভালো ইংলিশ লিখি। আমি যদি একটা ইউকে স্টুডেন্টের ইংলিশ লেখা আপনাকে দেখাই, আপনি ভাবতেও পারবেন না যে একটা ওখানকার মানে অরিজিনেটেড একজন ওই লেভেলের মানে বাজে ইংলিশ লিখতে পারে। তো ওই জন্য ওরা এই এডুকেশনাল মানে একাডেমিক দিকে ওরা আমাদের উপরে একটা ওদের ট্রাস্ট আছে, আমাদের নলেজ বা আমাদের দক্ষতার উপর ওদের একটা ট্রাস্ট আছে, যে ট্রাস্টের থেকে কন্টেন্ট রাইটিং ফিল্ডটাকে পুরো দখল করে আছে ইন্ডিয়ানরা। এবং ইন্ডিয়ার মধ্যেও বিশেষ 2 থেকে 3টি জায়গা, 1 ওয়েস্ট বেঙ্গল, 2 জয়পুর, 3 ব্যাঙ্গালোর, মানে ওই হায়দ্রাবাদ ওই এরিয়াটা। তো ওরা ভরসা করে থাকে যে ইন্ডিয়ান রাইটাররা অ্যাকচুয়ালি ভালো লেখে, দে ক্যান ডু প্রপার রিসার্চ, দে ক্যান রাইট প্রপারলি। ওরা এটা একটা কারণ। সেকেন্ড কারণটা হচ্ছে ইন্ডিয়ানদের যেহেতু একটা ইকোনমিক দিক থেকে তারা একটু পিছিয়ে বা ডেভেলপিং কান্ট্রি ইন্ডিয়া, সেহেতু কি হয় পয়সাটা ওদের খরচা কম হয়। মানে একজন ইউকে লোককে দিয়ে বা ইউকেতে বসে আছে বা ইউকেতে থাকে এরকম একজন লোককে দিয়ে জিজ্ঞেস করছি, ইউকের একটা মানে ইউকেতে থাকে এরকম একজন লোককে দিয়ে তাদের লেখাতে যা টাকা খরচা হবে, যে অ্যামাউন্ট খরচা হবে, আমরা ইন্ডিয়ানরা অনেক কম টাকাতে সেই কাজগুলো করি, বিকজ আমাদের কাছে মানে কম ওই টাকাটাই অনেকটা, এরকম একটা ব্যাপার থাকে। তো এই দুটো ক্ষেত্রের জন্য এই কন্টেন্ট রাইটিং একাডেমিক কন্টেন্ট রাইটিং ফিল্ডে ইন্ডিয়ানদের জয় জয়কার, এবং ওরা ইন্ডিয়ান ছাড়া অন্য কাউকে কাজ দেয় না। তো এখানে দাঁড়িয়ে এটা একটা আমাদের ক্ষেত্রে প্লাস পয়েন্ট কাজ করে। এবার কি হয়, আমি কাজের প্রসেসটা একটু বলি, কিভাবে আমরা একাডেমিক কন্টেন্ট রাইটিং করি। আমাদের ধরুন আমাদের ওয়েস্ট বেঙ্গল বা কলকাতা অনেক কোম্পানিজ আছে, বিশেষ করে কলকাতাতে প্রচুর কোম্পানি আছে। যে কোম্পানিগুলো আছে, আমি আরেকটা জায়গার নাম মিস করলাম, সেটা হচ্ছে গুরগাঁও, ওখানেও এটার একটা ভীষণ ভালো বেস আছে। তো কি করা হয় অ্যাকচুয়ালি, কলকাতায় যারা আছে তারা কি করে, তারা ইউকে বা ওই ফরেন কান্ট্রিগুলোর ভেন্ডারদের সঙ্গে যোগাযোগ করে এবং ওই ইউনিভার্সিটির স্টুডেন্টরা ওই ভেন্ডারদের ধরে যে हमको ये सेमेस्टर के लिए বা हमारा पूरा ईयर के लिए বা 3 ইয়ার্স का ये कोर्स है कि 4 ইয়ার্স का এই কোর্স আছে আমার, এইটার জন্য আমি এন্টায়ার যে অ্যাসাইনমেন্ট হবে তোমার থেকে প্রিপেয়ার করাবো, তুমি আমাকে মানে তার এগেইনস্টে আমি তোমাকে এই টাকা দেবো। ওদের বিভিন্ন সেমিস্টার থাকে, জুলাইতে একটা সেমিস্টার থাকবে, অক্টোবরে একটা সেমিস্টার থাকবে, এরকম ভাবে থাকে। তো আমি এই সেমিস্টারের জন্য তোমাদের মানে তারা ওই ভেন্ডারের সঙ্গে একটা মানে করে আর কি চুক্তি করে, এবং সেই ভেন্ডাররা তখন কি করে, আমাদের কলকাতা, ধরো আমাদের কলকাতা হোক বা জয়পুর হোক, এখানকার অফিসের যারা
বস বা যারা হচ্ছে এখানকার মার্কেটিং এর কাজটা করছে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে তাদের দিয়ে কাজটা করায়, কাজটা করিয়ে আমরা কি করি, আমরা সেগুলোকে লিখিয়ে সেই ভেন্ডারের কাছে কাজ পাঠাই, ভেন্ডার আবার সেটা স্টুডেন্টদের ফরওয়ার্ড করে, স্টুডেন্ট আবার সেই কাজটাকে পড়ে নিজের মতো করে ওদের ইউনিভার্সিটি পোর্টাল বা কোথাও আপলোড করে ও যেরকম যা মার্কস পাওয়া সেরকম পায়। মার্কস যদি ভালো দিতে পারি ওরা সারা বছর আমাদের কাছে থাকবে, যখন থাকবে শুধু তাই নয়, তারা থাকবে তো বটেই, তার যারা পরবর্তী ব্যাচ ওর সেই ব্যাচের যারা বন্ধু বান্ধব প্রত্যেকের মানে রেকমেন্ড করবে যে তুমি ওখানে কাজ করো, ভালো নাম্বার পাবে। বা ধরো এখানে প্রচুর ইন্ডিয়ান স্টুডেন্ট যায়, প্রচুর পাঞ্জাব থেকে প্রচুর ছেলে মেয়ে যায়, তারা কি করে, তারা একদম যায় যখন এক পাল ভাই বোন মিলে যায়, তারা গিয়ে করছে, মানে তারা হয়তো দেশগাঁওয়ের একই সাথে যাচ্ছে এরকম করছে। এবং এই সংখ্যাটা কিন্তু এরকম না 1000 2000, তাহলে এই মার্কেট এত কোম্পানি থাকতে পারতো না, এই সংখ্যাটা লাখে লাখে। এবং এটা একটা প্রত্যেক বছরের একটা রেকারিং চলছে একটা সাইকেল প্রসেসে আর কি। তো এইভাবে একাডেমিকের কাজগুলো হয়। মানে অনেকেরই প্রশ্ন থাকে যে কিভাবে, তো এইভাবেই হয়। এবং যারা ফ্রিল্যান্সিং করে তারা কি করে, তারা এই অনেককে কি করে, মানে কলকাতা বা ওয়েস্ট বেঙ্গল বা জয়পুর বা গুরগাঁওর অনেক কোম্পানি থাকে যারা আবার তাদের নিজেদের যে ফুল টিম তার বাইরে আবার একটা আউটসোর্সিং টিম রাখে। তো সেই আউটসোর্সিং টিমটা হচ্ছে ফ্রিল্যান্সিং টিম, সেখানেও ফ্রিল্যান্সাররা কাজ করতে পারে। আবার ফ্রিল্যান্সাররা কি করে, ডিরেক্ট ভেন্ডারদের যদি ধরতে পারে তাহলেও তারা প্রচুর কাজ পায়, এরকমও আছে। বা কোনো ক্লায়েন্ট হয়তো তার হয়তো কোনো ইনহাউস টিমই নেই, সে শুধু ফ্রিল্যান্সারদের দিয়েই কাজ করাচ্ছে, তো সেখানে দাঁড়িয়ে কাজ করতে পারে। এইভাবে বিভিন্ন ভাবে কাজগুলো করা যায়। যত আপনারা শিখবেন, জানবেন, মার্কেটটার সঙ্গে পরিচিত হবেন, তত কাজ করার বিভিন্ন প্রসেসগুলোকেও জানবেন। নন একাডেমিকের ফিল্ড কিন্তু এন্টারলি ডিফারেন্ট। আমি ওই জন্য একাডেমিকটা নিয়ে ডিসকাশন করছি, তারপরে আমি নন একাডেমিক আসছি। তো এবারে এই একাডেমিকে আমাদের কি কি লিখতে হয়, একাডেমিকের প্রচুর ভাগ থাকে। আমি একটু ব্রোশিওরটা ওপেন করছি, আমি একটু ব্রোশিওরটা খুলে আমি বলছি। হ্যাঁ, জাস্ট এ মিনিট। আচ্ছা, একাডেমিকে কি কি লিখতে হয়, আমাদের কি কি জানতে হয়, বা আমরা কি কি শিখবো এই কোর্সে। প্রত্যেকটা ইউনিভার্সিটির কিছু বেসিক আলাদা আলাদা নিয়ম থাকে, সেই খুঁটিনাটি নিয়মগুলো যত কাজ করতে পারবো তত জানতে পারবো। এরকম ব্যাপার নয় যে আমরা 1 দিন 2 দিন 3 দিনে সবটা শিখে যাব, এটা একটা প্রসেস। প্রত্যেকটা ইনস্ট্রাকশনকে শুনতে হবে, প্রত্যেকটা ক্লাসের সাথে আমি যে যে ইনস্ট্রাকশন দেব সেগুলোকে দেখতে হবে এবং জানতে হবে। আচ্ছা, একাডেমিকের ক্ষেত্রে কি কি থাকে, একাডেমিকের ক্ষেত্রে আমরা লিখি হচ্ছে প্রথম যেটা আমাদের শিখতে হবে সেটা হচ্ছে রিসার্চ করা। আমরা কিভাবে রিসার্চ করব, এখানে কিন্তু এরকম ব্যাপার নয় যে আমাদের একটা কোনো টপিক দিল বা একটা কোনো কোম্পানি দিল, আমি একটু স্ক্রিনটা শেয়ার করছি। সবাই দেখতে পাচ্ছেন? একটু রেসপন্স করবেন। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, দেখাচ্ছে। ইয়েস ম্যাডাম। ধরুন আমাদেরকে একটা টপিক দিল, আমি একদম একটা খুব নর্মাল একটা টপিক বলছি, মানে জাস্ট একটা ফর এক্সাম্পল লাইক টার্নওভার of Tesla in 2000 in last 5 years। ধরুন আমাদের এই একটা কোনো টপিকের মধ্যে এরকম একটা পার্ট আছে, তো আমি এটাকে কি করতে পারি, আমরা যেরকম জানি যে রিসার্চ মানে কি, গুগলে খুললাম, গুগলে এটা বসালাম, বসিয়ে করলাম, এই এসে গেল, এখান থেকে দেখে নিলাম। বাট না, একাডেমিকের ক্ষেত্রে আমার এটা করলে চলবে না, কারণ একাডেমিকের ক্ষেত্রে আমায় কিছু বেসিক জিনিস মাথায় রাখতে হবে। ওই জন্য সবসময় এরকম জায়গা থেকে, এরকম সাইট থেকে আমাদেরকে দেখতে হবে যে সাইটটা অথেন্টিক। আমি দুমদাম এইভাবে করতে পারবো না, আমাকে প্রপার ওয়েবসাইট বা প্রপার আর্টিকেল বা জার্নাল ফলো করে করতে হবে। তো আমি কোথা থেকে সেগুলো পাবো, আমাকে দেখতে হবে কোম্পানি ওয়েবসাইট বা আরো কিছু ওয়েবসাইট থাকে, আমি সেগুলো সমস্ত লিস্ট দিয়ে দেবো যে কোন ওয়েবসাইটটা জেনুইন, কোন ওয়েবসাইট থেকে আমরা ইউজ করতে পারি। একটা জিনিস মনে রাখবে, সব ওয়েবসাইট কিন্তু আমরা আমাদের কাজে ইউজ করতে পারবো না।
সেকেন্ড হচ্ছে আমাকে কোনো অথেন্টিক পিয়ার রিভিউড জার্নাল আর্টিকেল এগুলো নিতে হবে। এগুলো আমি কোথায় পাবো? আমার টপিক থাকছে এটা, আমাকে যেতে হবে হচ্ছে গুগল স্কলার। গুগল স্কলারে গিয়ে আমাকে এইভাবে এখান থেকে আমার ট্যাবটাকে টপিকটাকে সার্চ করতে হবে। গুগল স্কলারের বাঁদিকে একটা ইয়ার থাকে, আমি সিন্স 2020 বা এরকম দেখছি। এখানে আমি এই জিনিসগুলো পাবো। এই গুগল স্কলারে আমি যেগুলো পাবো এগুলোর মানে হচ্ছে এই সমস্ত আর্টিকেলগুলো পিডিএফ, দেখো পাশে পিডিএফ করে লেখা, এগুলো হচ্ছে জেনুইন। আমি এখান থেকে আমার ইনফরমেশন নিতে পারবো। তো রিসার্চের বেসিক জিনিস হচ্ছে এটা যে আমি কোথা থেকে আমার কন্টেন্টটাকে নিচ্ছি, এটা হচ্ছে প্রথম কাজ। এবারে তোমরা বলতেই পারো যে আমি কোথা থেকে নিচ্ছি এটা টিউটর কি করে জানবে? টিউটর জানবে এইভাবেই, আমাদের যে কোনো কাজে কন্টেন্ট রাইটিং এর মানে একাডেমিক কন্টেন্ট রাইটিং এর 5টা লাইনও যদি আমরা কোথাও লিখি, সেই 5টা লাইনও আমাদেরকে রেফারেন্স করতে হয়। রেফারেন্স মানে আমাদেরকে সাইটেশন করতে হবে যে আমি কোথা থেকে নিয়েছি, আমার এই পার্টিকুলার টপিকটা কোথা থেকে নেওয়া, আমি রিসার্চটা কোথা থেকে করেছি, সেইটার একটা লিস্ট আমাকে প্রত্যেকটা কাজের লাস্টে গিয়ে ইনক্লুড করতে হয়। দ্যাট লিস্ট ইজ কল্ড রেফারেন্স লিস্ট। এবং সেই রেফারেন্স লিস্টে সেই পার্টিকুলার রাইটার, সেই পার্টিকুলার ইয়ার দিয়ে আমাকে একটা ইনটেক সাইটেশন করতে হয় এবং সেই রেফারেন্সের লিঙ্ক দিতে হয়। আমি টোটাল ব্যাপারটাকে শেখাবো 3rd ক্লাসে যে কিভাবে আমাদের রেফারেন্স করতে হয় এবং তার একটা মানে থরো সিস্টেম আছে। আমি মানে রেফারেন্স করলাম, আমি নেট থেকে ঘেটেও বসাতে পারবো না, আমাকে শিখতেই হবে, এটা হাতে কলমেই শিখতে হবে। কমা বসানোর সিস্টেম আছে, কোলন বসানোর সিস্টেম আছে, সালগুলোকে বসানোর সিস্টেম আছে। তো সেটা আমাদের জানতে হবে এবং একাডেমিকের প্রত্যেকটা কাজে এই রেফারেন্স লিস্ট হচ্ছে মানে মাস্ট, লাগবেই এটা। তো এই গেল আমার প্রথম পার্ট, রিসার্চ। আমি রিসার্চ করব এবং সেই রিসার্চ করাটাকে আমি কিভাবে শিখবো। এখন আমি এরকম 5টা ওয়ার্ড দিয়ে একটা রিসার্চ টপিক দিলাম, পরে যখন তোমরা কাজ করবে তোমাদের কাছে বড় বড় কোশ্চেন আসবে, সেই কোশ্চেন থেকে প্রপার কিওয়ার্ড সিলেকশন করে যে রিসার্চ করার বিষয়টা, সেটাই হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তুমি কিভাবে একটা রিসার্চকে ইমপ্লিমেন্ট করতে পারছো, এটা হলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবং এটাই একাডেমিক কন্টেন্টের প্রথম কাজ, সেটা হচ্ছে রিসার্চ করা। যে যত ভালো রিসার্চে নলেজ গ্যাদার করতে পারবে তার তত ভালো কন্টেন্ট লেখা ভালো হবে। আমি একটা পার্টিকুলার টপিকের উপরে একটা সোর্স থেকে লিখলাম, সেই লেখার কোয়ালিটি একরকম হবে। আমি 5টা সোর্স থেকে নিজে বুঝে তারপর লিখলাম, সেটা লেখাটা আরেক রকম হবে। তো এই রিসার্চ করা শেখাটা কিন্তু আমাদের প্রথম কাজ এবং সেটার কোনো পার্টিকুলার, সেটার কোনো প্রসেস নেই, এটা নিজেকে ডেভেলপ করতে হবে। প্রত্যেক দিন রিসার্চের মানে রিসার্চ ক্যাপাবিলিটি ইমপ্রুভ হবে প্রত্যেকটা দিন। এরকম কখনোই নয় যে আমি একদিনে রিসার্চ করা শিখে গেলাম। প্রথম দিন আমরা যেটা করব, আমি আজকের ক্লাসে প্রত্যেককে বলছি, আমি আজকে একটা প্রত্যেককে টপিক দেবো, যেটা আমাদের ফার্স্ট ক্লাস যেহেতু, যে এই টপিকের উপরে রিসার্চ করবে তোমরা, বা জাস্ট 5-7টা করে লাইন লিখবে। আমি হলপ করে বলতে পারি ঠিক আজ থেকে 10 দিন বা 15 দিন বাদে যখন তোমরা কন্টেন্টের একটা বা দুটো পার্ট শিখে যাবে, তখন তোমাদের রিসার্চ করার প্যাটার্নটাও পাল্টে যাবে। তো এটা হচ্ছে একটা মানে অনগোয়িং প্রসেস, এটা কিন্তু কোনো শর্টকাট প্রসেস নয়, আর আমি কোনো শর্টকাট প্রসেস ফলো করি না। এটা একটা অনগোয়িং প্রসেস। রিসার্চ যত ডেভেলপ হবে তত ভালো কাজের কোয়ালিটি হবে। তুমি ইংলিশ দুর্দান্ত না লিখতেই পারো, মোটামুটি লিখতে পারো এবং মোটামুটি বুঝতে পারো। ইফ ইউ নো হাউ টু রিসার্চ অ্যান্ড ইফ ইউ স্পেন্ড টাইম অন রিসার্চিং, তোমার লেখার কোয়ালিটি অটোমেটিক ভালো হবে। একাডেমিক কন্টেন্ট রাইটিং কখনোই অর্নামেন্টাল ইংলিশ ডিমান্ড করে না, যে ভীষণ কঠিন ল্যাঙ্গুয়েজের ইংলিশ ডিমান্ড করে না। এ চায় সিম্পল সাটেল একটা ল্যাঙ্গুয়েজ যেটা পড়ে যে কেউ বুঝতে পারবে। এবং টিউটর যখন কাজটা পড়বে, টিউটর কনভিন্স হবে যে এই পার্টিকুলার স্টুডেন্ট কারোর থেকে হেল্প নিয়ে লেখেনি, এটা সে নিজেই লিখেছে বা নিজেই করেছে। ঠিক আছে? তো এই জায়গাটাকে আমাকে ডেভেলপ করতে হবে রিসার্চের মাধ্যমে। প্রথম দিন আমি তোমাদের শেখাবো, মানে নেক্সট দিন থেকে আমি তোমাদের শেখাবো যে বিভিন্ন টপিক দেব, সেই টপিকের উপর তোমরা কিভাবে রিসার্চ করতে পারো। টপিক
এমনই হবে আজকে হয়তো আমি তোমাদের একটা সার্টেন টপিক দেবো, লাইক একটা কোনো কোম্পানির একটা কোনো পার্টিকুলার অ্যানালিসিস করতে দেবো। যত দিন যাবে তোমরা দেখবে যে কোশ্চেন গুলো বড় হচ্ছে, কোশ্চেন থেকে তোমাদেরকে বুঝে বুঝে রিসার্চের কিওয়ার্ড বাঁচতে হবে বা রিসার্চের মানে সাব এরিয়াগুলোকে বাঁচতে হবে, ঠিক আছে? তো এই জায়গাটার জন্য এটা হলো প্রথম কাজ। এইবারে রিসার্চ করার পরে আমরা আসবো ওয়ান বাই ওয়ান কন্টেন্ট রাইটিং এর এরিয়াতে। আমরা কি কি শিখবো? আমরা প্রথম শিখবো রিপোর্ট রাইটিং। এটা কিন্তু ক্লাস 9-10 এর রিপোর্ট রাইটিং নয়, এটা হচ্ছে ইউনিভার্সিটি স্টাইলের রিপোর্ট রাইটিং। এটা লেখার ধরন অন্যরকম হয়, কিভাবে হয়, তার কি কি মানে প্যাটার্ন হয়, কিভাবে স্ট্রাকচার করে, সেগুলো আমি শেখাবো আমার প্রথম ক্লাসে। তারপর তোমাদেরকে আমি প্রত্যেকটা ক্লাসের পরে পার্টিকুলারলি সেই ক্লাসে যা যা শেখাচ্ছি তার উপরে হোমওয়ার্ক দেবো, তোমরা সেই হোমওয়ার্কগুলোকে কমপ্লিট করবে। সেকেন্ড ক্লাস হবে একাডেমিক এসে। আমাদের এসে লেখা শুরু বোধহয় ক্লাস 3-4 থেকে, গরুর রচনা দিয়ে শুরু বা ওই তোমার দিনটি কেমন কাটলো এই দিয়ে শুরু। সেই এসে কিন্তু এই এসের প্রসেসটা একটু অন্যরকম, সেটা শিখবো আমরা। তারপরে আমরা কি শিখছি? তারপরে আমরা শিখবো কিভাবে রেফারেন্স করে, ঠিক আছে? কিভাবে রেফারেন্স করে। আচ্ছা, রেফারেন্স স্টাইল শিখবো। তারপর শিখবো প্রপোজাল, রিসার্চ প্রপোজাল। আমাদের কাছে এরকম কাজও আসে বা আমাদের করতে হয় যেখানে আমাদেরকে রিসার্চ মানে থিসিস পেপার লিখতে হয়। এবার মনে হতেই পারে আমি তো একজন গ্র্যাজুয়েট, আমি থিসিস পেপার কি করে লিখবো? ওটাই জায়গা, ওখানেই রিসার্চ, ওখানেই কায়দা যে আমরাও থিসিস পেপার লিখবো এবং থিসিস পেপার লিখতে পারি এবং কিভাবে লিখবো, কিভাবে তার স্টেপ কি কি হয়। তার জন্য ফার্স্ট আমরা শিখবো রিসার্চ প্রপোজাল, তারপর শিখবো কিভাবে ডিজার্টেশন লেখে মানে থিসিস লেখে অ্যাকচুয়ালি। তারপরে ডিজার্টেশনেরও অনেকগুলো কোর পার্ট থাকে। ডেটা অ্যানালিসিস তার মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট পার্ট। ডেটা অ্যানালিসিসের অনেকগুলো ভাগ থাকে, সেই ভাগগুলোকে আমরা প্র্যাকটিক্যালি শিখবো এখানে। আচ্ছা, তারপর শিখবো কিভাবে আর্টিকেল লিখতে হয়। অ্যানোটেটেড বিবলিওগ্রাফি। অ্যানোটেটেড বিবলিওগ্রাফি হচ্ছে কোনো রাইটার বা অথরের, সাপোজ ধরো আমি তোমাদের যেমন এখানে দেখালাম, আমি জাস্ট একটু আইডিয়া দিচ্ছি। যেমন ধরো এই পিডিএফটা, এই পিডিএফটার একটা কোনো পেজ আমাদেরকে দিয়ে দেবে, সেই পেজটাকে আমাদের নিজের ভাষায় লিখতে হবে। ওটাকে বলে অ্যানোটেটেড বিবলিওগ্রাফি। পার্টিকুলার কোনো একজন রাইটারের আমরা করে সেটাকে নিজের ভাষায় সামারি লিখবো। আচ্ছা, তারপরে আমরা শিখবো হচ্ছে টেকনিক্যাল বিভিন্ন দিকগুলো, যে কিভাবে মানে কিভাবে কি করছে সেটা। সিভি কি করে বানাচ্ছে, কভার লেটার কি করে বানাচ্ছে, সেগুলো আমাদের কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে লাগে। আমাদের প্রচুর স্টুডেন্টদের সিভি বানাতে হয়, ঠিক আছে? আমরা শিখবো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন কিভাবে করে। টপিকের উপরে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন হলেই লেখার প্যাটার্নটা পাল্টে যায়। আচ্ছা, পোস্টার মেকিং শিখবো, কি করে পোস্টার বানায়, কি করে ইনফোগ্রাফিক বানায়, এবং সেটা শুধু পাওয়ার পয়েন্টে নয়, সেটা ক্যানভায় কি করে বানায়, এবং আরো কি কি অথেন্টিক ওয়েবসাইট আছে যেখান থেকে আমরা পোস্টার বা পাওয়ার পয়েন্ট বা ইনফোগ্রাফিক বানাতে পারি, ব্রশিওর কি করে বানায়, ঠিক আছে? এইবারে এইগুলো যে কাজগুলো, এগুলো যেগুলো বেসিক কাজ, তার সঙ্গে কি অ্যাড হবে আমাদের, যে আমরা কাজগুলো করব কিভাবে। সেই কাজগুলোর প্রত্যেকটা কাজের স্ট্রাকচার, প্রত্যেকটা কাজের প্যাটার্ন, প্রত্যেকটা কাজের ফরম্যাট ডিফারেন্ট হয়। আমরা রেফারেন্স স্টাইল শিখবো। রেফারেন্স কিন্তু অনেক রকমের হয়, হার্ভার্ড হয়, এপিএ হয়, এমএলএ হয়, লয়ের কাজের জন্য অস্কোলার রেফারেন্স হয়, শিকাগো হয়, ভ্যাঙ্কুভার হয়। তো আমাদের মেন লাগে হচ্ছে হার্ভার্ড আর এপিএ। তো আমরা এই দুটো রেফারেন্স স্টাইল শিখবো। এমএলএ শিকাগো তোমরা কাজ করতে করতে নিজেরা শিখবে, মানে শিখে যাবে আর কি। ডিফারেন্ট রেফারেন্স স্টাইল। এবার শুধু রেফারেন্স স্টাইল শিখলে হবে না, যে রেফারেন্স গুলোকে নিয়ে আমরা কাজগুলো করেছি সেগুলোকে কিভাবে আমরা ইনটেক্সট সাইটেশন করতে পারি সেটাও শেখাবো। আমি তোমাদেরকে একটা স্যাম্পল দেখাবো, যাতে তোমাদের এই যেগুলো যারা একদম জানে না কিছু, তারা ভাববে এগুলো কি, মানে এই রেফারেন্স স্টাইলই বা কি, ইনটেক্সট সাইটেশনই বা কি। আমি সেগুলোর জন্য একটা স্যাম্পল তোমাদেরকে দেখাচ্ছি, আগে একটু বলে নিই তারপর দেখাচ্ছি। তো ইনটেক্সট সাইটেশন কিভাবে করে, কোন কোন কাজে আমাদের এক্সিকিউটিভ সামারি যায়, কোন কোন কাজে আমাদের অ্যাবস্ট্রাক্ট যায়, কি করে টেবিল অফ কন্টেন্ট বা বানাতে হয়, মানে ইন্ডেক্স কি করে বানাতে হয়, কাজের অ্যাপেন্ডিক্স কি করে বানাতে হয়, এগুলো লাগে প্রত্যেকটা কাজে, সেগুলো শিখবো। তারপরে টোটাল যে কাজটা করছি আমরা, যেটা সব থেকে ইম্পর্টেন্ট পার্ট,
রিসার্চ শেখার পর প্রত্যেকটা স্টেপে যেটা মাথায় রাখতে হয় যে যেখান থেকে আমি রিসার্চ করি না কেন, একটা কোনো লাইন, একটা কোনো কিছু যেন আমাদের কপি না থাকে। আমরা যেটুকু দেখবো বা সোর্স থেকে মানে কন্টেন্ট গুলোকে রিসার্চ করব, সেগুলোকে কিন্তু সবটাই আমাদের নিজের ভাষায় লিখতে হয়। কেন নিজের ভাষায় লিখতে হয়? তার কারণটা হচ্ছে, ধরো তুমি আমার কাছে কাজ করছো, আমার কাছে থাকবে, মানে আমার কাছে বলে না, তুমি যেখানে কাজ করো না কেন পৃথিবীর, তাদের কাছে টার্নিটিন বলে একটা সফটওয়্যার থাকে, TURNITIN, টার্নিটিন। আরো অনেক রকমের সফটওয়্যার আছে, সেগুলো ট্রাস্টওয়ার্দি নয়। একাডেমিকের ফিল্ডে সব থেকে ট্রাস্টওয়ার্দি সফটওয়্যার হচ্ছে টার্নিটিন সফটওয়্যার। টার্নিটিন সফটওয়্যারে তোমার কাজটাকে ফেলে তোমার কাজের প্ল্যাগিয়ারিজম চেক করা হয়। তুমি যদি কোনো কাজে গুগল থেকে বা অন্য কোনো সোর্স থেকে কপি করো, টার্নিটিনে সেই রিপোর্টটা চলে আসে, ঠিক আছে? এবং সেই রিপোর্টের মানে অ্যাপ্রুভড পার্সেন্টেজ হচ্ছে 10%। মানে তোমার একটা কাজে 10% অব্দি কপি এলে ওটা অ্যাপ্রুভড, 10%-এর বেশি 11% এসে গেলে সেটা অ্যাপ্রুভ নয়। এবং তার সঙ্গে আসে হচ্ছে AI রিপোর্ট, মানে তুমি তোমার কাজটাকে কোনোভাবে চ্যাট জিপিটি বা অন্য কোনো AI টুল ইউজ করে সেই কাজটা করেছো নাকি সেটাও ডিটেকশন হয়ে যায়। AI রিপোর্ট মাস্ট বি অলওয়েজ 0%। 1% AI এলেও সেই কাজটাকে অ্যাপ্রুভ করা হয় না। এবার আমরা যখন লোকালি কাজ করছি, আমরা যখন অফিসে কাজ করছি বা ফ্রিল্যান্সিং করছি, আমাদের কাছে যে সফটওয়্যারটা থাকে সেখানে প্ল্যাগারিজমের লিমিট হচ্ছে 10%, AI এর লিমিট হচ্ছে 0%। এই সেমটাই ধরো আমাদের এখানে যেটা 10%, এটা যখন এই কাজ যখন ইউনিভার্সিটিতে সাবমিট হচ্ছে, ইউনিভার্সিটির যে নিজস্ব সফটওয়্যার সেখানে এই 10টাই 15% শো করবে। তো আমাদের সবসময় টার্গেট রাখতে হয় 10%-এর নিচে, 4%, 5%-এর মধ্যে আমাদের যেন প্ল্যাগারিজমটা আসে। এবং ইউনিভার্সিটি সফটওয়্যার যেটা, সেটা কিন্তু প্রচন্ড স্ট্রিক্ট সফটওয়্যার, মানে ছোট সে ছোট ইয়েও ও ধরে ফেলে। তো এই জায়গায় দাঁড়িয়ে এই এথিক্সের ব্যাপারটাকে আমি খুব বেশি গুরুত্ব দিই, এবং আমার মনে হয় এই ফিল্ডে যারা আছে প্রত্যেকের এই এথিক্সের জায়গাটাকে ভীষণ রকম ভাবে গুরুত্ব দেওয়া উচিত। ধরো তুমি একটা কাজ করলে, তোমাকে এটা মাথায় রাখতে হবে যে তোমার এই কাজের উপরে একটা স্টুডেন্টের ভবিষ্যৎ ডিপেন্ড করছে। এবং এই ফরেনার ইউনিভার্সিটিগুলো এতটাই স্ট্রিক্ট যে ওরা যদি কোনো কাজে এই ধরনের মানে ইন্টিগ্রিটি ইস্যু দেখে, লাইক AI প্ল্যাগিয়ারিজম এরকম দেখে, ওরা সেই স্টুডেন্টের টোটাল স্টুডেন্ট ভিসা ক্যান্সেল করে দেয়, কখনো পুরো সেমিস্টার ক্যান্সেল করে দেয়, নয়তো কখনো একটা হিউজ অ্যামাউন্ট ওদের থেকে ফাইন নেয়। তো স্টুডেন্টের ভবিষ্যৎটা ডিপেন্ড করে আমাদের হাতে। তো এই জায়গাতে আমাদের অনেকটা কেয়ারফুল থাকতে হয়, অনেকটা কনসিয়াস থাকতে হয়, অনেকটা মানে কি বলবো এথিক্যালি নিজের কাজটা করতে হয়। তো আশা করি তারা এই প্রশ্নের উত্তরটা পেয়ে গেল, যারা জিজ্ঞেস করছিল যে AI এর যুগে কি সত্যিই মানুষের প্রয়োজন আছে। এই কারণেই প্রয়োজন আছে যে একাডেমিক কন্টেন্ট রাইটিং ফিল্ডে AI এর কোনো মূল্য নেই। AI কে তুমি কাজে লাগাতে পারো, কিভাবে পারো, দ্যাট আই উইল হেল্প ইউ, আই উইল টিচ ইউ। বাট কখনোই AI দিয়ে কাজ করা যায় না, AI থেকে নিয়ে লেখা যায় না। AI থেকে নিয়ে তুমি যদি 3টে ওয়ার্ডও লেখো, সেটাও তোমার AI তে ডিটেকশন হবে, এবং সেটা যদি 0%-এর বেশি হয়, ইউর টাস্ক উইল নট বি অ্যাকসেপ্টেড। তোমাকে আবার ওই জায়গাটাকে ঠিক করতে হবে। তো বেটার কি যে আমরা প্রথম থেকেই প্রপার ওয়েতে এথিক্যালি আমাদের কাজটা করব। তো এই গেল একাডেমিকের দিকটা। আশা করি আমি ক্লিয়ার করতে পেরেছি। কারোর কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে একটু জিজ্ঞেস। আচ্ছা, আমি একটা স্যাম্পল দেখিয়ে নিই, 1 মিনিট। আমি তারপরে যে কারো জিজ্ঞাসা সবার যেটা আছে আমি বলছি, তারপর আমি নন একাডেমিকে যাব। আমি একটা ফাইল দেখাচ্ছি জাস্ট। কি হচ্ছে, এত উইন্ডো খুলে যাচ্ছে কেন আমার? এরকম হয় কেন? আমি না একদম এই জায়গাটা করতে পারি না। আমি একটা কোনো ফাইল দেখাই, দেখো আমাদের এখানে দেখতে পাচ্ছ লাল 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 লাল, এগুলো সব AI রিপোর্ট কাজের। প্রত্যেকটা কাজ যারা যারা করেছে আমার টিমে, তাদের এগুলো AI রিপোর্ট। এগুলো সব আজকের একদিনের, এখনো শেষ হয়নি, আমার ক্লাসের পরে আমি আবার করব। আর এগুলো হচ্ছে সিমিলারিটি রিপোর্ট, মানে প্ল্যাগ রিপোর্ট। আমি দেখাচ্ছি, হ্যাঁ। সাপোজ এই কাজটা আমি খুলি, আচ্ছা না দাঁড়াও, এই কাজটা না,
এটা একটা টপিকের উপরে করা কাজ, একটা রিপোর্ট। আমি জাস্ট ব্যাপারটা দেখাচ্ছি। এটা টপিক হচ্ছে লিডারশিপ অ্যান্ড চেঞ্জ ম্যানেজমেন্ট। এটার একটা ব্রিফ ছিল, আমি এখন যাচ্ছি না। টেবিল অফ কন্টেন্ট। এবার এই যে ওপরে একটা লেখা, এগুলো কিভাবে লেখে, এগুলো কিভাবে লেখে, কি লেখে, কেন লেখে, কখন লেখে, এই সব আমি 1 by 1 ক্লাসে বলে দেবো। এবারে এই যে কাজটা, যে আমার রাইটার, আমার টিমের রাইটার, সে এই কাজটা প্রিপেয়ার করেছে। করার পরে আমি তোমাদেরকে চলে যাই রেফারেন্সের দিকটা দেখাই। এটা হলো রেফারেন্স লিস্ট। দেখো, এটা টপিক হচ্ছে এমপ্লয়ি ইনোভেটিভ ওয়ার্ক বিহেভিয়ার অ্যান্ড চেঞ্জ ম্যানেজমেন্ট ফেজেস ইন গভর্নমেন্ট ইনস্টিটিউশন। এটা একটা মানে ওই রিলেটেড একটা টপিক, যেটা ওর লিঙ্কটা এখানে দিয়ে দিয়েছে। সো আমি যদি মনে করি যে ও আদৌ এটা অথেন্টিক ইউজ করেছে নাকি, আমি এই লিঙ্কটাতে গিয়ে দেখতে পারি। আমি এই লিঙ্কটা যদি কপি করি বা এটা কপি করে গুগল স্কলারে গিয়ে পেস্ট করি, আমার এই পার্টিকুলার পিডিএফটা ওপেন হয়ে যাবে। তো এই যে রেফারেন্স লিস্টটা, ও এখানে প্রায় 20-25টা বা আরো বেশি আছে, 30টার ওপর আছে, ও রেফারেন্স পুট করেছে। এবার কিন্তু এটা এখানে পুট করলেই হয় না, আমি যেটা বললাম যে সেই রেফারেন্সকে আমাদের আবার ইনটেক্সট সাইটেশন করতে হয়। ইনটেক্সট সাইটেশন কি? ইনটেক্সট মানে টেক্সটের মধ্যে সাইটেশন। এই দেখো, দেখতে পাচ্ছ? এরকম ভাবে ইনটেক্সট সাইটেশন করতে হয়, যে পার্টিকুলার এই পার্টটা আমি এই রাইটারের এই বুক থেকে নিয়েছি। এবার এইটা হচ্ছে একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস শেখার, এই রেফারেন্স কি করে কাজের একাডেমিকের কাজে রেফারেন্স করতে হয়। এটা প্রচন্ড ইম্পর্টেন্ট। এটা আমি প্রথম 2টো ক্লাসে শেখাই নয়, কারণ মাথা ঘেটে যায় প্রথম দিকে। 3rd ক্লাসে এটা আমি শেখাই। প্রথম 2টো ক্লাসে আমি নর্মাল শুধু লেখার ব্যাপারটা শেখাই। তো এই দেখো, এখানে প্রত্যেকটা পার্টে পার্টে এই দেখো এরকম ভাবে ইনটেক্সট সাইটেশন করা আছে, এবং এই ইনটেক্সট সাইটেশন করারও একটা সিস্টেম আছে। ঠিক আছে, যে সিস্টেমগুলো আমাদেরকে মাথায় রাখতে হয়। এই দেখো, প্রত্যেকটা পার্টে আমাদের ইনটেক্সট সাইটেশন করা, এগুলোকে বলে ইনটেক্সট সাইটেশন। একাডেমিক রাইটিং এর ক্ষেত্রে এটা একটা ম্যান্ডেটরি ব্যাপার, এটা করতেই হবে। এবার এই যে লেখাটা লিখেছে, এটা প্রায় 4000 ওয়ার্ডের একটা লেখা। এই যে লেখাটা লিখেছে, এই লেখাটারই আমি সিমিলারিটি রিপোর্টটাও দেখাই, এআই রিপোর্টটাও দেখাই। এটা হলো সিমিলারিটি রিপোর্ট, মানে প্ল্যাগিয়ারিজম রিপোর্ট। এটা আমি নিজে চেক করি প্রত্যেকের কাজে। পার্টিকুলার এই কাজটা লিডারশিপ অ্যান্ড চেঞ্জ ম্যানেজমেন্ট এর এক সেকেন্ড, একদম লাস্টে থাকে। এটা হচ্ছে 6%। 10%-এর নিচে আমার প্ল্যাগারিজম অ্যাকসেপ্টেড। এটা হলো 6%। এটা হলো সিমিলারিটি রিপোর্ট। আর এই কাজের এআই রিপোর্টটাও আমি একটু দেখিয়ে নিই। আমার এটা খুলছে না, এআই রিপোর্ট আছে, অন্য একটা কোনো কাজের দিকে খুলে নাকি আমার ল্যাপটপটা প্রবলেম করছে, কোনো কারণে খুলছে না, এটা খুলছে না। এনিওয়েজ, তো এই গেল প্ল্যাগারিজম রিপোর্ট আর এআই রিপোর্টের ব্যাপারটা। তো আশা করি একাডেমিক কন্টেন্ট রাইটিং এর বেসিক কনসেপ্টটা আমি ক্লিয়ার করতে পেরেছি। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে একাডেমিক কন্টেন্ট রাইটিং এ ইমেজ অ্যাড করতে হয়, ইলাস্ট্রেটিভ করতে হয়, সেখানেও সিস্টেম আছে। কোথা থেকে আমি ইমেজ নেব, আমি নর্মালি গুগলে সার্চ করে একটা টুক করে ইমেজ নিয়ে নিলাম, সেরকম ব্যাপার নয়। সেটা করারও একটা প্রসেস আছে। আমি এগুলো প্রত্যেকটা ক্লাসে পরপর শেখাবো। এবার হলো কারোর যদি কোনো কোশ্চেন থাকে সেটাও আমাকে একটু বলবেন। তার সঙ্গে এটা বলবেন যে আপনাদের এই কন্টেন্ট রাইটিং বিষয় বা আমি যেগুলো ডিসকাশন করলাম সেই বিষয়ে এখানে কারোর কোনো প্রিভিয়াস নলেজ বা এক্সপিরিয়েন্স আছে নাকি, এটা আমি একটু শুনতে চাইছি। তারপরে আমি নন একাডেমিকের পার্টে আসবো, ওটা বলতে আমার খুব বেশিক্ষণ টাইম লাগবে না। আমি স্ক্রিন শেয়ারটা একটু অফ করছি। এবারে আমি একটু পার্সোনালি সবার সঙ্গে একটু কথা বলতে চাইছি। কার কার কি বুঝতে অসুবিধা হলো, কোন জায়গায় ডাউট হলো, সেটা আমাকে একটু বলুন। ম্যাম, হ্যাঁ, ওই প্ল্যাগিয়ারিজম রিপোর্ট মানে যেটা আপনি বললেন না, সফটওয়্যারটা যেটা প্ল্যাগিয়ারিজম ডিটেক্ট করার, ওটার নামটা কি বললেন আরেকবার একটু বলবেন? টার্নিটিন, TURNITIN।
আচ্ছা, টার্নটিন সফটওয়্যার। আচ্ছা, আর কারোর কোথায় কি ডাউট বা কিছু বুঝতে অসুবিধা হলো নাকি, বা আমি যতক্ষণ যেগুলো বললাম সেগুলো বোঝার ক্ষেত্রে কারোর কোনো সমস্যা থাকলে একদম ফ্রিলি আমাকে বলবে। এরকম ব্যাপার না যে আমি দুবারের বেশি 3বার জিজ্ঞেস করলে দেবো বা কিছু, একদম মানে যা সাবমিশন আছে। প্লিজ শেয়ার। হ্যাঁ বলুন ম্যাম, একটা সাবমিশন আছে। হ্যাঁ, একটা সাবমিশন আছে। আপনি বললেন না একটা জায়গায় যে এআই রিপোর্টে একটা ওয়ার্ড এলেও ইট উইল বি মানে রিজেক্টেড। কোশ্চেন হচ্ছে এআই যা কিছু দেয় শব্দ, সেগুলো বাই কোইন্সিডেন্সও তো আসতে পারে। না, কোইন্সিডেন্স সেভাবে আসে না। ওটা কিভাবে আসে আমি দেখিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, শালিনী একটু আনমিউট করো। শালিনী। হ্যাঁ ম্যাম। হ্যাঁ, কি ধরনের লেখার এক্সপিরিয়েন্স আছে একটু শুনুন। অ্যাকচুয়ালি আমি তো পিএইচডি করছি কারেন্টলি, তো আমরা যে রিসার্চ করি তার রিসার্চ আর্টিকেল আর রিভিউ আর্টিকেল লেখার এক্সপিরিয়েন্স আছে। বাট আপনারা যেমন সুন্দর সিস্টেম্যাটিক্যালি বললেন, আমরা এত না জেনেই করেছি আর কি। এতদিন আমরা যেটা লিখেছি হয়তো পাবলিকেশন হয়েছে, বাট জিনিসটা এত সুন্দরভাবে সিস্টেম্যাটিক্যালি আমরা শিখিনি, এটাই আর কি বলতে চাইছি। আচ্ছা, তার মানে তুমি যখন পিএইচডি করছো মানে প্রপোজাল বা ডিজার্টেশন লেখার দরকার নিশ্চয়ই পড়েছে। হ্যাঁ হ্যাঁ, ডিজার্টেশনও আমরা লিখেছিলাম। আচ্ছা, ডিজার্টেশন মানে কি টপিকের উপর করেছো তোমার পিএইচডি মানে টপিক? আমার ক্যান্সার বায়োলজির উপর কাজ, তো সেইটা নিয়ে আমরা করেছিলাম ডিজার্টেশন। মানে তার মানে তোমার সাবজেক্ট মাইক্রোবায়োলজি এরকম কিছু বা বায়োলজি? জুলজি, হ্যাঁ, কোর সাবজেক্ট জুলজি। তারপর সেখান থেকে আমার জেনেটিক স্পেশাল ছিল, সেখান থেকে আমি ক্যান্সার বায়োলজিতে গেছি। আচ্ছা, ঠিক আছে। আর কার এক্সপিরিয়েন্স আছে আমাকে একটুখানি বলুন শুনি। ম্যাম হ্যালো। হ্যাঁ, রাতুল বিশ্বাস। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, মানে আমার এক্সপিরিয়েন্স আছে, মানে ওই কয়েকদিন একটু মানে এই কাজে ছিলাম, তারপর এই প্রবলেম গুলো হচ্ছিল রিসার্চ মানে কিভাবে করব, তাই জন্য এই প্রবলেমটা হচ্ছিল। তাই ওখানে আমি বেশি দিন থাকতে মানে নিজেই ছেড়ে দিয়েছি। তারপরে কোর্স খুঁজছিলাম আর কি এরকম। মানে আমি যেটা প্রথমেই বললাম যে ওই অফিসে জয়েন করার পরে যে সমস্যাগুলো, তার মানে আপনি সেই সমস্যাগুলো ফেস করেছেন তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মানে আপনি একাডেমিক কন্টেন্টেরই কোনো কোম্পানিতে জয়েন করেছিলেন, রাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর আপনি ব্যাপারটা পুরোটা শিখে উঠতে পারেননি। আচ্ছা, বেশ। তাহলে আশা করবো আপনি এখানে শিখে খুব স্মুথলি কাজ করতে পারবেন। আমি এটুকুনি আপনাকে অ্যাসিওর করতে পারি। লেগে থাকুন, চেষ্টা করুন, নিশ্চয়ই পারবেন। ওকে। কদিন কাজ করছেন রাতুল? রাতুল কদিন কাজ করেছেন? হ্যাঁ ম্যাম, ওই 10-12 দিন মতো। আচ্ছা আচ্ছা, মানে একদমই কম। ঠিক আছে। আচ্ছা, দীপ সাহা চৌধুরী, হ্যাঁ বলুন। ম্যাডাম, আমার কন্টেন্ট রাইটিং এর এক্সপিরিয়েন্স আছে, তবে আমারটা একটু ডিফারেন্ট। লাইক আমি বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে আমাকে কোনো একটা প্রোডাক্ট দিয়ে দেওয়া হয়, এন্ড সেই প্রোডাক্টটাকে আমি ডিজাইন করতে হয়, তার যে ব্যানার বানাতে হয়, তার অ্যাডভার্টাইজমেন্ট ডিজাইন করতে হয়, এবং তার সঙ্গে তার সম্বন্ধে আমাকে রিসার্চ করে লিখতেও হয়। লাইক পাবলিক কেন এটাকে নেবে, বা কত মানে কিরকম পার্সেন্টেজ পপুলেশনের মধ্যে এই জিনিসটাকে দরকার, বা কি ধরনের মানে টার্গেট অডিয়েন্স ফিক্স করে আপনাকে সেই ওয়াইজ ক্যাপশন বা কিছু এই ধরনের লিখতে হয়, তাই তো? এক্স্যাক্টলি। হ্যাঁ, এটা কিন্তু নন একাডেমিকের পার্ট। হ্যাঁ, মানে আমরা কিন্তু এটা শিখবো নন একাডেমিকে। এবং এটাতে আমার একটু এক্সপিরিয়েন্স আছে, এবং আমি এখনো এই ধরনের কাজ করি অল্প বেশি। কদিন কাজ করছেন? তাও 6-7 মান্থস কমপ্লিট হয়ে গেছে প্রায়। আমাকে দু একটা স্যাম্পল দেখাবেন, হ্যাঁ, কি লিখেছেন? আমার লাগে, আমার নন একাডেমিকের ক্ষেত্রে আমার নিজেরও লোক লাগে, দরকার পড়ে, আমাকে একটু দেখাবেন। নিশ্চয়ই ম্যাডাম। ঠিক আছে। আচ্ছা, আরেকজন কেউ হাত তুলেছিলেন, হিমাদ্রি শেখর। হ্যাঁ বলুন। হ্যাঁ, গুড ইভিনিং ম্যাম। আমার এক্সপিরিয়েন্স আছে বলতে, আপনি যেটা ফার্স্টে যেটা বললেন ওই এক্স্যাক্টলি সেম জিনিসটা ফেস করেছিলাম। মানে প্রথম দিন ঢোকার পরই ওই এপিএ হার্ভার্ড এরকম মানে টেকনিক্যাল টার্মগুলো দিয়ে খুব হ্যাপাজার্ড হয়ে গেছিলাম। এরপর তারপরে করতে করতে প্রায় 1 মাস মতো করেছিলাম। আমি রয়্যাল রিসার্চে ছিলাম অ্যাকচুয়ালি ফার্স্ট যখন
মানে জয়েন করি আর কি, কালীচরণ ঘোষ রোডে। এটাই ভুল করে, মানে কলকাতার বুকে বেশিরভাগ ছেলেমেয়েরাই প্রথম ঢোকে রয়্যাল রিসার্চে, তারপর ঢোকে তাদের এক্সপিরিয়েন্স এরকমই হয়। খুব 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 মানে মানে ওই মনে হতো ওইখান থেকে বেরোলে যেন বাঁচি, এরকম একটা টাইপের মানে এই হয়ে গেছিল। তো তারপরে ছেড়ে দিয়ে, আমি যদি খুব ভুল না করি হিমাদ্রি শেখর, আপনার ডিপিটা দেখে আমার মনে হচ্ছে আপনি কি সম্ভব আমার সাথে ফ্রিল্যান্সিং এর জন্য কানেক্ট করেছিলেন? ফ্রিল্যান্সিং কানেক্ট বলতে ম্যাম মাস্টার ক্লাসে বলেছিলাম, আমি মাস্টার ক্লাসে না, আমি নরমালি লিংকডইনে বা কোথাও। হতে পারে হতে পারে হতে পারে আমার লিংকডইনে আছি আমি, বাট ওই এক্সপিরিয়েন্স ছাড়া তো কেউ দেয় না কাজ, ওটাই সমস্যা আর কি। চক্রবর্তী নামে আছেন কি? না না না, আমার নাম দিয়ে আমার পার্সোনাল প্রোফাইল, ভেরিফাইড প্রোফাইলই আছে। আমি লিংকডইনে আপনার সাথে কানেক্ট করেছিলাম, কিন্তু আমি কোনো রকমে মেসেজ করিনি আপনাকে, আমি কানেক্ট করেছিলাম। আচ্ছা বেশ, আচ্ছা আর বলুন কৃপা চক্রবর্তী। হ্যাঁ ম্যাম, অ্যাকচুয়ালি আমার নন একাডেমিকে কিছু এক্সপিরিয়েন্স আছে, মানে আমার একটা দাদার ওয়েবসাইট আছে। ম্যাম শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ওর ওই ওয়েবসাইটে আমি ওই একটু ট্রাভেল ব্লগ নিয়ে 2-4টে আর্টিকেল লিখেছি। এছাড়া আমাদের মানে ইউনিভার্সিটিতে এখন ডিসার্টেশন চলছে, এটা একাডেমিক্সেরই, তো সেটা সম্পর্কে মানে আমি খুব বেশি কিছু জানি না, বাট ওই একটু মানে এই যে যেরকম আপনি বলছিলেন প্লেজারিজম বা এই জিনিসগুলো একটু জানি আর কি। বেশ, আচ্ছা এবার আমাকে একটা জিনিস বলুন, যারা আজকে আপনারা ক্লাসটা করলেন, আমি এখানে অনেকের নাম দেখতে পাচ্ছি, অনামিকা, অনয়, অর্ণব, অর্পিতা, বৃষ্টি, দীপিকা, অনেকের নাম দেখতে পাচ্ছি, জয়িতা। কিছু কি ডাউট, মানে আজকে যা বললাম সবকিছু কি বোঝা গেছে? এই যে একাডেমিকের কনসেপ্টটা কি ক্লিয়ার হয়েছে? কারণ আমরা একটা জাম্প ওভার করবো যখন একটা টপিকে, তখন ন্যাচারালি আমাদের জিনিসটাকে একটু মানে কনসেপ্টটা ক্লিয়ার হতে হবে, জিনিসটা কি খায় না মাথায় দেয়। তো এই জায়গাটা কি ক্লিয়ার হয়েছে? আচ্ছা মালবিকা, হ্যাঁ বলুন, কি বলবেন? ম্যাম ওই সিমিলারিটি রিপোর্ট যেটা বললেন ওটা একটু বলবেন আরেকটু। সিমিলারিটি রিপোর্ট এটাই যে ধরুন আপনি একটা কিছু লিখছেন, আপনি যেখান থেকেই লেখেন না কেন, আপনার লেখার মেইন ক্রাইটেরিয়া এটাই হতে হবে যে আপনি পুরোটাই নিজের ভাষায় নিজে লিখতে হবে। হ্যাঁ, অন্য কোনো কিছুর সঙ্গে ম্যাচ যেন না করে। কপি হবে না, ম্যাচ নয়, কপি। কপি ইজ সামথিং ডিফারেন্ট। হ্যাঁ, আপনি কোন একটা জায়গা থেকে কন্টেন্টকে আইডিয়ালাইজ করে লিখতেই পারেন, কারণ আমরা তো সব সাবজেক্ট জানি না। ইউকে কোন কোম্পানিতে কি তার কি হিউম্যান রিসোর্স সিস্টেম, সেটা তো আমাকে মানে রিসার্চ করেই জানতে হবে, বাট আমি কপি করতে পারবো না। সেই কপিতেই চেক করা হয় আমাদের এই প্ল্যাগারিজম রিপোর্ট। ওকে, আচ্ছা আর কেউ কিছু? ম্যাম আপনি রিসার্চ প্রপোজাল নিয়ে কিছু বলেছিলেন, ওইটা একটু বলবেন আর একটু, আমি বুঝতে পারিনি, মানে ভুলে গেছি। প্রপোজাল নিয়ে বললাম যে এই যে ইউনিভার্সিটিতে মানে পোস্ট গ্রাজুয়েশন লেভেলে বা পিএইচডি লেভেলে একটা থিসিস লিখতে হয়। এখানে অনেকেই আছেন এবং তারা আমার থেকে অনেক বেশি শিক্ষিত বা লিটারেট এবং জানে, আমি জানি না। আমরা একটা থিসিস লিখতে পারি শুধু। সেই থিসিস লেখার আগে, থিসিসের ব্যাপারটা কি হয়, থিসিস লেখার আগে আমাদেরকে একটা প্রপোজাল দিতে হয়। ধরো তুমি একটা ইউনিভার্সিটিতে পিএইচডি করছো বা তুমি পোস্ট গ্রাজুয়েশন করছো, তোমার টপিক হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট বা এরকম ধরো কিছু একটা। তো তোমাকে কি করবে, ইউনিভার্সিটি থেকে তোমাকে একটা টপিক চুজ করতে বলবে, তুমি একটা টপিক চুজ করবে, করার পর তুমি সেই পার্টিকুলার টপিকের উপরে একটা ডিসার্টেশন লিখবে। এবার ডিরেক্ট এরকম হয় না, সেই ডিসার্টেশন গুলোর ওয়ার্ড কাউন্ট অনেক হয়, 10,000, 15,000, 20,000 এরকম হয় বা আরো বেশিও হয়। তো তুমি যখন ওটা লিখছো, ওটা লেখার আগে তোমাকে ওটাকে একটা টিউটরের থেকে অ্যাপ্রুভাল নিতে হয়। ওই অ্যাপ্রুভালের বিভিন্ন স্টেপ থাকে। প্রথম স্টেপ হচ্ছে তোমার একটা প্রপোজাল লিখতে হয় যে আমি আমার ডিসার্টেশনে এগুলো করব, সেটাকে বলে প্রপোজাল। আমি এগুলো ক্লাস করাবো, মানে তখন ডিটেল জানতে পারবে যে প্রপোজাল কি, কিভাবে লেখা হয়, তারপরে কিভাবে প্রপোজাল আর ডিসার্টেশনের মাঝখানে আরো কিছু স্টেপ থাকে, এথিক্স ফর্ম থাকে, কনসেন্ট ফর্ম থাকে। আমি টোটাল এগুলোর ক্লাস করাবো এবং প্রপোজাল আর ডিসার্টেশনের ক্লাস সব থেকে বেশি সংখ্যায় হয়। ঠিক আছে, ওগুলো আমি করাবো, কোনো মানে জাস্ট এটা একটা আইডিয়া দিলাম আমি আজকে। আচ্ছা আর বলো, কার কি ডাউট আছে? মানে কোনো ধরনের ডাউট বা জিজ্ঞাসা থাকলে তারপর আমি নন একাডেমিকের পার্টটা নিয়ে একটু ডিসকাস করব। ম্যাডাম, হ্যাঁ বলছিলাম যে তাহলে মানে যে এই যে রিসার্চ করার ব্যাপার যা বা এই যে তাহলে আমাদের মানে
তো মানে পড়াশোনাটা তো প্রচুর করতে হবে মনে হচ্ছে। না, প্রচুর করতে হয় না, পড়াশোনা করতে হবে না, আপনাকে আপনার কাজের জন্য মানে খাটতে হবে। আপনার কাছে একটা টপিক এলো, আপনাকে ওই টপিকের উপর লিখতে হবে, তখন ওই পার্টিকুলার টপিকটা নিয়ে আপনাকে খাটতে হবে, এবং সেটা অফিস আওয়ার্স এর মধ্যেই খাটতে হবে। এটা এরকম ব্যাপার না যে পরবর্তীতে বসে বসে আপনাকে সেই রিলেটেড কোনো বই পড়তে হচ্ছে, সেটা কখনোই নয়। আপনি একটা কোনো অফিসে কাজ করছেন বা ফ্রিল্যান্সিং করছেন, ইউ হ্যাভ গট আ টপিক, সেই টপিকের উপর আপনাকে লিখতে হবে। লেখার জন্য পার্টিকুলার সেই দিন যে সময় আপনি লিখছেন, একদিকে রিসার্চ করবেন, একদিকে লিখবেন, রিসার্চ করবেন, লিখবেন, দুটো ট্যাব খোলা থাকবে, সেভাবে করবেন। ব্যাপারটা এটাই, যেরকম মনে হচ্ছে ওরকম হাতি ঘোড়া ব্যাপার কিছু নয়। একটা টপিকে আগে ক্লাস করুন, একটা হোমওয়ার্ক নিজের হাতে করুন, তারপরে দেখবেন ভাবনাটা পাল্টে গেছে। হ্যাঁ, অবশ্যই পরিশ্রম তো করতেই হবে যে কোনো কাজ করার জন্য, টাকা ইনকাম করার জন্য, বা তাই না? তো ওটা তো করতেই হবে, কিন্তু সেটা এরকম ব্যাপার না যে পরীক্ষার পড়াশোনার মতো পড়াশোনা করতে হবে। ওটা কাজের জন্য আমাদের যেটুকু প্রয়োজন সেটুকুই করতে হবে। ঠিক। হ্যাঁ ম্যাম, আরেকটা কথা বলছিলাম, মানে মোটামুটি লিখতে পারি, কিন্তু আমার গ্রামাটিক্যাল পার্টটা একটু উইক আছে, তো সেটা কিরকম প্রভাব ফেলবে, বা তাতে কি রিজেক্ট হয়ে যাওয়ার চান্স আছে, বা মানে এই গ্রামার রিলেটেড ইস্যু যদি কিছু থাকে? তুমি কি আই এর পরে আর লেখো না আই এর পরে এম লেখো? না 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 না, ওটুকু জানো তো? হ্যাঁ, তাহলেই পারবে, বাকিটা ইমপ্রুভমেন্ট। আর মানুষ চাইলে ইমপ্রুভ, মানে এটা আমি বিশ্বাস করি না যে কোনো মানুষ যদি মনে করে যে আমি এটাতে ইমপ্রুভ করবো না বা করবো, সে করতে পারবে না। এনিওয়ান এন্ড এভরিওয়ান ক্যান ডু। কিন্তু হ্যাঁ, একটা বেসিক ক্রাইটেরিয়া লাগে যে আজকে যদি আমি ধরো একটা প্রেজেন্ট টেন্সের জায়গায় পাস্ট লিখে দিলাম, একদম মানে আই এর পরে ওয়ারে লিখে দিলাম, তো ডেফিনেটলি দ্যাট উড ম্যাটার। বাট নর্মাল ঠিকঠাক ইংলিশ লিখলে অসুবিধা হয় না, ওটা মানে করা যায়। আমার মনে হয় এখানে সবাই যারা জয়েন করছে তারা ওইটুকুনি পারে, আর যত আরো বেশি ইমপ্রুভ করবে। অলওয়েজ একটা টিপস বলে দিই, যদি 10 লাইনও লেখো, শুরুতে তো বেশি লিখতে পারবে না, কারণ একটা স্পিডের ইস্যু থাকবে, সময়ের একটা ইস্যু থাকবে। তোমরা আজকে যারা ধরো 1 ঘন্টায় 200 ওয়ার্ড লিখবে, তারাই মানে 6 মাস বাদে 1 ঘন্টায় 700 থেকে 800 ওয়ার্ড লিখবে। তো 6 মাসও না, মানে 1-2 মাস বাদে তাদের লেখার স্পিডটা অন্য জায়গায় চলে যাবে। তো ব্যাপারটা হচ্ছে যে এটাই, যে এই লেখার স্পিডটা, থ্যাংক ইউ অর্পিতা, লেখার স্পিডটাকে মানে ডেভেলপ যত করবে ততটাই বাড়বে। এবং এই যে প্রথম এই যে তোমরা শুরুটা করছো না, এই শুরুটাকে কাজে এভাবেই লাগাবে যে আমি যদি 10টা সেন্টেন্স লিখি, 10টা সেন্টেন্সকে আমি প্রুফ রিড করবো। আমি লিখে দিলাম মানে আমার কাজটা হয়ে গেল না, আমি ওটাকে আরেকবার পড়বো যে আমি ঠিক লিখলাম তো। এটা একটা ইমপ্রুভমেন্ট প্রসেস। আমি যদি 100% কনফিডেন্ট হই যে না আমার কোনো ভুল হবে না, দ্যাট ইজ অল রাইট। বাট যখন তোমার এটা তুমি জানো যে তোমার হয়তো কোথাও গ্রামাটিক্যালি মিস্টেক হতেই পারে, দেন নিজের লেখাটাকে প্রুফ রিড করো, প্রয়োজনে 5 বার প্রুফ রিড করো। ইমপ্রুভমেন্ট, কোয়ালিটি ইমপ্রুভমেন্ট তোমারই হবে। এবং এই ফিল্ডে যার কোয়ালিটি আছে, যে প্রপার কোয়ালিটিতে কাজ করতে পারে, তার কাজের অভাব কোনো দিন হবে না, কখনো তার কাজের সমস্যা হয় না। এটুকুনি আমি 100% অ্যাসিওর করে বলতে পারি। হ্যাঁ বলো ম্যাম। ব্যাপারটা হচ্ছে প্রুফ রিডিং এর কথাটা বললেন, তো যারা আমরা মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করছি, তো মাইক্রোসফট ওয়ার্ড নিজেও তো প্রুফ রিডিং এর কাজটা করছে, সুতরাং সেটাতে সমস্যা হওয়ার কথা নয়। আমি আই এর পরে যখন ওয়্যার লিখছি, অলরেডি আমাকে কখনো কখনো রেড মার্ক করে দেবে, একদম, সেক্ষেত্রে আমার খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। একদমই তাই। হ্যাঁ বলো। হ্যালো, বলো। আমি না এখানে যারা আছে, 1 সেকেন্ড আমি একটা জিনিস বলে নিচ্ছি, এটা আমার একটু বদ অভ্যেস আর কি। এখানে বেশিরভাগই আমার থেকে জুনিয়র বা কেউ হয়তো সিনিয়র আছেন, আমার না একটু তুমিটাই বেরিয়ে যায়, মানে আমি হয়তো আপনি করে মানে কথা বলতে পারি না, মানে প্লিজ কেউ কিছু মাইন্ড করবেন না, মানে আমি একটু আমার কমিউনিকেশনের সুবিধা হয় আর কি একটু। তো সেই হিসেবে এরপর যারা একদম ছোট তাদেরকে হয়তো আমি তুই তোকারিও করি আর কি, মানে আমার আগের বছর সব বেশিরভাগই এখন তুই তোকারি হয়ে গেছে আমার। তো যারা কাজ করছে আমার কাছে তারা বিশেষ করে। যাই হোক, হ্যাঁ বলো সায়নী। হ্যাঁ ম্যাম, বলছি যে আপনি যেটা বলছিলেন যে ওই যেখান থেকে আমরা রেফারেন্স দেখবো বা সেখানে রিসার্চ করবো, সেখান থেকে যেন কোনোটাই আমরা কপি না করি, মানে সবটাই যেন নিজের ভাষায় লিখি। এবার যে রেফারেন্স গুলো আমরা দেখছি বা পিডিএফ যেগুলো পড়ছি, তো সেখান থেকে যখন আমরা নিজের ভাষায় জিনিসটাকে ট্রান্সলেট করবো বা লিখবো, তো সেখানে তো কিছু ওয়ার্ডস হলেও তো সেম থাকবে, ওয়ার্ড সেম থাকাটা ডিফারেন্ট। আর ধরো পরপর 4-5টা ওয়ার্ড সেম হয় না। আমি একটা স্যাম্পল, মানে তোমাকে একটা জিনিস দেখাই, দাঁড়াও স্ক্রিনটা একবার শেয়ার করি।
আমি এখন আর স্কলারে যাচ্ছি না, আমি জাস্ট তোমাকে দেখানোর জন্য জিনিসটা দেখাচ্ছি। ধরো আমি নর্মাল গুগল থেকে একটা লেখা দেখাচ্ছি। ধরো এই লেখাটাকে আমি লিখবো, ঠিক আছে? এবারে এই লেখাটাকে লেখার সময় আমি কিভাবে লিখতে পারি? এক সেকেন্ড, আমি একটা ওয়ার্ড ফাইল খুলি। Accept. এত স্লো হয়ে গেছে আমার ল্যাপটপটা, আমি কাজই করতে পারছি না, এত বিরক্ত লাগছে। এখানে একটা ট্যাব খোলা আছে, ওয়ার্ড নট রেসপন্ডিং, কি যে হচ্ছে না, খালি কিছুই সব নট রেসপন্ডিং হয়ে যাচ্ছে। ধরো আমি এখান থেকে লিখছি, আমি জাস্ট জায়গাটা একটু কপি করে নিই, হ্যাঁ, কারণ আমার ল্যাপটপের অবস্থা খুব খারাপ, এই জন্য। ধরো এটা আমি লিখবো আমার নিজের ভাষাতে, তো আমি তো এই পার্টটাকে চেঞ্জ করতে পারবো না। এই যে আয়ারল্যান্ড, ইউনাইটেড কিংডম বা চেক রিপাবলিক বা হাঙ্গেরি বা স্লোভাকিয়া, এগুলো করতে পারবো না। আমি এটা কিভাবে করতে পারি দেখো, আমি ফার্স্ট কি লিখতে পারি, দ্য কোম্পানির জায়গায় আমি করে দিলাম দ্য অর্গানাইজেশন was established। এখানেই আমার কাজ, এটাই আমার দক্ষতা। বাই এই নামটাকে কি আমি পাল্টাতে পারবো? পাল্টাতে পারবো না, এটা আমার থাকবেই। এবার এই যে প্লেসটার কথা বলছি, হ্যাকনে লন্ডন ইন 1919, এটাকে আমি কি করতে পারি? অর্গানাইজেশন was established in 1919, এটাকে আগে নিয়ে নিলাম। ইজ জ্যাক who was আচ্ছা আমাকে 1 মিনিট একটু টাইম দাও, আমার এটা খুব এক সেকেন্ড। নিতে পারবো।
আচ্ছা, এবারে দেখো আমি এটা কিভাবে করতে পারি। জন হু ওয়াজ আ রেসিডেন্ট অফ, দিয়ে আমি এই প্লেসটার নামটা দিলাম। তো এইটা তো আমাকে কিছু করার নেই, এটা আমার আসবেই, এইটুকু সিমিলারিটি আসবে, এবং এটা আমাকে প্ল্যাগারিজমে নিলেও সেটা 10% কমেই নেবে, আমার ইস্যু হবে না। আমি আবার এখানে তারপরে ইচ ওয়াজটাকে টেস্কো করে দিলাম। টেস্কো ইজ কনসিডার্ড অ্যাজ আ লার্জ রিটেলার ইন দ্য ওয়ার্ল্ডটাকে আমি ওয়ার্ল্ড ওয়াইড করে দিলাম বা গ্লোবাল করে দিলাম। ইজ আ লার্জ global retailer in terms of profits, এগুলো আছে। এবার ধর লাস্ট লাইনটা যেটা আছে, it has shops, তো টেস্কো has its, please ignore আমার capital small, হ্যাঁ, টেস্কো has its outlets in, এবারে যেখানে প্লেসের নামগুলো দেওয়া এগুলোকে আমি জাম্বল করে দিলাম। আমি ফার্স্টে হাঙ্গেরি আনলাম, তারপরে ইউকে নিলাম, তারপর স্লোভাকিয়া নিলাম। তো নামগুলো এক হতেই পারে, বাট আমার লেখার বুঝতে পারলাম ব্যাপারটা। তখন আমার আর প্ল্যাগটা আসবে না এখানে, বুঝা গেল যে আমাকে কোশ্চেনটা করলে। আচ্ছা, আচ্ছা, এবার আমি একটু নন একাডেমিকটা নিয়ে কথা বলে নিই ছোট্ট করে। নন একাডেমিক খুব হিউজ ব্যাপার কিছু না, যারা একাডেমিক লিখতে পারে তাদের কাছে নন একাডেমিক লেখাটা অনেকটা ইজি হয়ে যায়। নন একাডেমিক রাইটিং এর ক্ষেত্রে কি হয়, আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্টিং, এই যে একজন যেরকম বললো বিভিন্ন প্রোডাক্টের নিয়ে ডিসকাশন, কোনো কোম্পানি বা কোনো পার্টিকুলার বিজনেস, সেগুলোর হয়ে ব্লগ রাইটিং, ফেসবুক সোশ্যাল মিডিয়া ক্যাপশন রাইটিং, এগুলো আমরা নন একাডেমিকের মধ্যে করে থাকি। এখানে নন একাডেমিকের ক্ষেত্রে আবার প্রচন্ড ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর হচ্ছে কিওয়ার্ড। কিওয়ার্ড প্ল্যানার আমাদের শিখতে হয়, যেটা মেনলি ডিজিটাল মার্কেটিং এর পার্ট, কিন্তু আমি আমার এই কোর্সের মধ্যে কিওয়ার্ড প্ল্যানারকে রেখেছি, কারণ নন একাডেমিক রাইটিং এর ক্ষেত্রে কিওয়ার্ড প্ল্যানার জানতে হয়। যদিও কন্টেন্ট রাইটিং এর মধ্যে কিওয়ার্ড প্ল্যানারের বিষয়টা থাকে না, বাট স্টিল আমি ওটা এন্টায়ারলি ডিজিটাল মার্কেটিং এরই পার্ট। কিন্তু অ্যাজ আমি সোশ্যাল মিডিয়া রাইটিংটা শেখাবো, তো হ্যাঁ, সোশ্যাল মিডিয়া রাইটিংটা আমি শেখাবো, তো সেই ক্ষেত্রে আমি ওই কারণে গুগল প্ল্যানার কি করে করে, কিওয়ার্ড প্ল্যানিং কি করে করে, সেগুলো আমি শেখাবো। আমি নন একাডেমিকের ক্লাসটা করাবো একদম লাস্টে। একাডেমিকের ক্লাস কমপ্লিট হবে, তারপরে নিউজ কন্টেন্ট হবে। এবার নিউজ কন্টেন্টের বিষয়ে আসি। নিউজ কন্টেন্টের ব্যাপারে আমার নলেজ ভীষণ কম, আমি জানি না। নিউজ কন্টেন্টের ক্লাস তোমাদের করাবে হচ্ছে প্রিয়ম দা, মানে প্রিয়ম সেনগুপ্ত স্যার। উনিও আমাদের বিদ্যাস্তুর ফ্যাকাল্টি, প্লাস উনি বহু বছর বিভিন্ন ওই প্রিন্ট মিডিয়া এবং সংবাদ মাধ্যমে আছেন, তো উনি করাবেন। ওনার 4টে ক্লাস থাকবে নিউজ কন্টেন্টের, আর বাকিটা এই শুরু হবে আমার এই ক্লাসটা। এবার আমি আর একটা ইম্পর্টেন্ট জিনিস বলবো, একাডেমিকের ক্লাসে মনে রাখবে আমি প্রত্যেকটা ক্লাসের পরে হোমওয়ার্ক দেব। তোমাদের সঙ্গে একটা গুগল ড্রাইভ শেয়ার করে দেওয়া হবে, যেটা হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকবে। সেই ড্রাইভে পার ডে ক্লাসের ভিডিও, ক্লাস নোটস যেরকম যেরকম দরকার, আর তার সাথে হোমওয়ার্কটা, ওই হোমওয়ার্কটা আমি ওই ড্রাইভে শেয়ার করব। এটা হতে পারে যে হয়তো ক্লাস 10টায় শেষ করে আমার হয়তো ভিডিওটা আপলোড করতে পরের দিন সকাল হয়ে গেল, বা পরের দিন বিকেলে হয়ে যেতে পারে। আমি এটা বলেই নিলাম, কারণ আমার মানে এত রকমের কাজ থাকে, তো হতে পারে হয়তো একটু লেট হলো, বাট ওটা আমি পেয়ে যাবে, মানে একদিনে 24 ঘন্টার মধ্যে ওটা সমস্ত কিছু আপলোড হয়ে যাবে উইথ ক্লাস ভিডিও রেকর্ডিং। তো তোমরা আবার ভিডিও রেকর্ডিংটা দেখবে, যেখানটা আটকাবে পড়বে, কোথাও কোনো সমস্যা হলে বা অসুবিধা হলে আমাকে গ্রুপে জিজ্ঞেস করে নেবে। আমি হয়তো গ্রুপে ইমিডিয়েট রিপ্লাই করতে পারবো না, বাট উইদিন 1 ঘন্টা 1 ঘন্টা আমি রিপ্লাই প্রত্যেককে করে দিই। আচ্ছা, এইটা হওয়ার পরে, এইটা করার পরে তারপর তোমরা যেটা করবে, প্রত্যেকের কাছে মেল আইডি আছে, যার নেই সে একটা মেল আইডি ক্রিয়েট করে নেবে। আমাকে মেলে তোমরা হোমওয়ার্ক গুলো পাঠাবে। হোমওয়ার্ক পাঠিয়ে এটা প্লিজ এক্সপেক্ট করবে না যে আমি পরের দিনই হোমওয়ার্ক দেখে দিতে পারবো। আমার হোমওয়ার্ক দেখতে সময় লাগে, কারণ এখনো আমার ব্যাচ 1 শেষ হয়নি। মানে এটা একটা আনইউজুয়াল ব্যাপার বিদ্যাস্তুর ক্ষেত্রে, কারণ আমাদের কোনোদিনই একটা ব্যাচ শেষ না হতে আমরা সেকেন্ড ব্যাচটা শুরু করতে পারি না। বাট এই ক্ষেত্রে আমাদের করতে হয়েছে,
বিকজ অফ দ্য হিউজ ডিমান্ড, মানে এই কোর্সের ডিমান্ডের জন্য আমাদের শুরু করতে হয়েছে। এবারে একটা জিনিস দেখো, মানে এখন এই ব্যাচ 1 এর ছেলে মেয়েদের অনেক বড় বড় কাজ করছে, মানে 1000-2000 ওয়ার্ডের কাজ করছে। তো ওই 50-60 জন ছেলে মেয়ে আছে, তারা আমাকে কাজগুলো পাঠায়, তাদের কাজগুলো আমাকে দেখতে হয়, প্লাস এবার তোমরা অ্যাড হলে তোমাদেরগুলো দেখবো, তো সময় লাগতে পারে। নট লাইক কি দেখবো না কারুরটা, প্রত্যেককে দেখবো এবং প্রত্যেককে আমি মেলে ফিডব্যাক দেবো যে কোথায় কোথায় ইমপ্রুভমেন্ট হবে। ঠিক 3 থেকে 4টে ক্লাসের পরে একটা ক্লাসে আমি অ্যাসেসমেন্ট নেবো, যে কি তোমরা শিখলে, কি বুঝলে। অ্যাসেসমেন্টে অ্যাটেন্ডেন্সটা কিন্তু ম্যান্ডেটরি। অ্যাসেসমেন্ট অ্যাটেন্ডেন্সের উপরে কিন্তু আমি তোমাদের কাজ অ্যালোকেশন করবো পরবর্তীকালে। 3 থেকে 4টে অ্যাসেসমেন্ট তো আমি নেবই, 3টে তো নেবই। 3টেতে কারা কারা প্রেজেন্ট থাকলে, কারা কারা প্রপার ওয়েতে অ্যাসেসমেন্ট গুলো দিলে, সেই ফিডব্যাকটা কিন্তু বিদ্যাস্তুর কাছেও যাবে, যেটাতে পরবর্তীতে আফটার কমপ্লিশন অফ দ্য কোর্স যখন তারা বিভিন্ন জবের রেকমেন্ডেশন দেবে, তখন কিন্তু সেই অ্যাসেসমেন্টে কারা কারা কতটা রেটে কিভাবে প্রেজেন্ট থেকেছো, কিভাবে রেসপন্স করেছো, দ্যাট উইল ম্যাটার। আমি সিনসিয়ারিটি এবং চেষ্টাকে সব থেকে বেশি গুরুত্ব দিই। হতেই পারে কেউ কিছু কম জানে, কম জানাটা কিন্তু কখনো দোষের নয়, বাট যখন একটা কোর্স করছো, শিখছো, তোমরা তোমাদের টাকা দিয়েই শিখছো, আমি চাইবো প্রত্যেকে প্রপার সিনসিয়ারিটির সঙ্গে কোর্সটা করো, যাতে মনে না হয় কখনো কি টাকাটা জলে গেল। আমাদের এরকম বহু কোর্স করে মনে হয় অনেক সময় যে ইস বেকার পয়সাটা খরচা করলাম, না করলেই হতো। আমি চাই যেন সেটা কারুর মনে না হয়, যেন সবাই প্রপার ওয়েতে একটা, যার যে এবার ধরো কেউ করবে না, সে ডিটারমাইন্ড যে আমি করতে পারবো না, আমার প্রচুর কাজ, আমি একটা শখে কি করব, একটু সময় কাটাবো, ভর্তি হলাম, দ্যাট ইজ ডিফারেন্ট। বা যারা অ্যাকচুয়ালি কিছু করতে চায়, বা যারা এই রিলেটেড এই কাজে কেরিয়ার করতে চায়, বা ফ্রিল্যান্সিং করতে চায়, বা এক্সট্রা পয়সার জন্য করতে চায়, দে হ্যাভ টু বি সিনসিয়ার। আমরা ক্লাস রেগুলার করলাম না, আমরা প্রপারলি হোমওয়ার্ক দিলাম না, আমরা প্রপারলি কাজের চেষ্টা করলাম না, তারপরে গিয়ে ওয়ার্ড সাডেন মর্নিং ফেসবুকে একটা পোস্ট করে দিলাম যে এই কোর্সটা করে আমার কোনো লাভ হলো না, কোনো আমি সুবিধা পেলাম না। সো দ্যাট উইল নট ওয়ার্ক। যারা করছে তারা জানে। আর আমি কিন্তু মানে যতটাই ফ্রিলি ক্লাস করাই, যারা বন্ধুর মতো মিশি, কাজের ক্ষেত্রে কিন্তু আমি প্রচন্ড প্রফেশনাল এবং প্রচন্ড স্ট্রিক্ট এবং খুব মুফাট। তো এই জায়গাটাও একটু সবাইকে বুঝতে হবে। সেকেন্ড হচ্ছে কাজ পাঠাবে, আমি প্রত্যেকের কাজ চেক করে দেবো, প্রত্যেককে ফিডব্যাক দেবো, বাট এই প্রপার হোমওয়ার্কটা কিন্তু প্রত্যেকে করবে, এবং হোমওয়ার্কটা একটাই মেল থ্রেডে করবে। লাইক ধরো আজকে তোমরা আমাকে রিপোর্ট শেখালাম, রিপোর্টের হোমওয়ার্কটা দিলে, পরের দিন ওই রিপোর্টটা তোমরা যে মেলে পাঠিয়েছিলে সেখানেই রিপ্লাই মেলে গিয়ে পরের দিনের কাজের হোমওয়ার্কটা দেবে। তাতে কি হবে, আমার একটা ট্র্যাক রাখতে সুবিধা হবে যে কে কি কি হোমওয়ার্ক দিচ্ছে। পরপর প্রত্যেকটা হোমওয়ার্ক 1, হোমওয়ার্ক 2, হোমওয়ার্ক 3 এভাবে থাকবে, আলাদা আলাদা মেলে কিন্তু হোমওয়ার্ক পাঠাবে না। এটা আমি সবাইকে বললাম, বুঝতে না পারলে আমাকে আবার জিজ্ঞেস করবে, আমি ক্লাসে দেখিয়ে দেবো যে কিভাবে একই থ্রেডে মেল করতে হয়। তো এই গেল আজকের ক্লাস। মোটামুটি আশা করি কনসেপ্টটা ক্লিয়ার করতে পেরেছি। মঙ্গলবার থেকে ফুল ফর্মে কাজ শুরু হবে। যাদের কাছে সিস্টেম বা এখন কিছু লাগবে না, শুধু ক্লাসটা দেখবে এবং শুনবে। পরবর্তীতে যা কিছু প্রত্যেক দিনের ক্লাসের পরে আমার একটা 15 মিনিটের ডাউট ক্লিয়ারিং থাকবে। যার যা কিছু জিজ্ঞাস্য বা কে কতটা বুঝলে আমি কিন্তু সেটাও জিজ্ঞেস করব। যারা ক্লাসে মানে প্রেজেন্ট থাকবে তারা আদৌ কতটা বুঝলে ক্লাসটা করে সেটাও কিন্তু আমি জিজ্ঞেস করব। কারণ অনেকে একটুখানি হেজিটেট করে, জিজ্ঞেস করবো থাক, কিন্তু আমি বলবো জিজ্ঞেসটা 10-12 করতে পারে, কোনো অসুবিধা নেই। আমি যখন ক্লাসের দায়িত্ব নিচ্ছি, বোঝানোর দায়িত্ব কিন্তু আমার, সেটা আমি বোঝাবো। তো কে কতটা বুঝলে, কতটা কি হলো, কোন জায়গাটাতে মনে হচ্ছে যে একটু অসুবিধা হচ্ছে, ম্যাম আর একটু বোঝালে ভালো হতো, আমি সেখানটাও করে দেবো। আমি এন্টায়ার এই 3 মাস তোমাদের সাথে আমি আছি, এন্টায়ার এই 3 মাস তোমাদেরকে শেখানোর দায়িত্বে আমি আছি। 3 মাস পরে কাজ পাওয়ার জায়গাটা আমার দায়িত্ব। যারা দায়িত্ব তখনই নেব যারা প্রপার ওয়েতে ক্লাসটা করবে, যারা প্রপার ওয়েতে আমার ইনস্ট্রাকশন ফলো করবে। শুধু ক্লাসে নামকা বাসে অ্যাটেন্ড করে কিন্তু তাকে আমি হেল্প করতে পারবো না। আমি এটাও বলে দিলাম, যারা প্রপার ওয়েতে ক্লাস করবে, প্রপারলি কমিউনিকেট করবে, প্রপারলি হোমওয়ার্ক করবে, ক্লাস বুঝবে, কতটা বুঝছে। আমার কিন্তু ইন্টারাকশন 1-to-1 ইন্টারাকশন করে সেটা বুঝতে একদিনই সময় লাগবে যে কে কোন জায়গায় দাঁড়িয়ে আছে। তো আশা করব সবার থেকে আমি প্রপার রেসপন্স পাবো। আশা করব সবাই, আমারও কোথাও যদি কোনো ভুল হয়, যদি মনে হয় কোথাও আমার মানে কোনো জায়গায় তোমরা বুঝতে পারলে না, ডেফিনেটলি আমাকে বলবে। কারণ আমিও মানুষ, সব দিন আমারও সমান যায় না। আমার একটা প্রচন্ড মানসিক মানে কি বলবো আর কি, একটা
ভীষণ মানসিক চাপানোতরের মধ্যে দিয়ে স্টিল আই এম গোয়িং অন, মানে এরকম ব্যাপার নয়, আশা করি বুঝতে পারছো যে আমার একটা মানে জীবনের মানে সব থেকে বড় একটা দুর্ঘটনা আমার জীবনে ঘটেছে আর কি। তো যেটা হয়েছিল মানে আমি একটু শেয়ার করি, ফার্স্ট ব্যাচে কয়েকদিন বাদেই হয়েছিল, হ্যাঁ মানে আমার ফার্স্ট ব্যাচটা শুরু হয়েছিল মার্চের 10 তারিখে, আর আমার এই ঘটনাটা আমার হাজবেন্ড সাডেনলি মারা যান মার্চের 29 তারিখ। তো আমি ক্লাস করাতে পারিনি পরের উইকটা, এবং তারপরে যখন আমি ক্লাসে জয়েন করেছিলাম, ক্লাস করিয়েছি, কিন্তু আমার যেটা হতো আমার মাঝে মাঝেই পুরো ব্ল্যাঙ্ক হয়ে যেতাম, মানে কি বলছি এটা অন্য মনস্ক, যেটা আমার কখনো হয়নি। বাট ওই স্টুডেন্টদের সাথে আমার একটা এত সুন্দর বন্ডিং হয়ে গেছিল, মানে ওরাও বুঝতো এই ব্যাপারটা। তো ওই জন্য কি হয়েছে, আমার ওইগুলোকে মানে মেকআপ করতে করতে ওদের অনেকগুলো এক্সট্রা ক্লাসও আমার করানো হয়ে যাচ্ছে। তো করাবো, নিশ্চয়ই করাবো, কারণ ওরা থ্রু আউট আমার পাশে যেভাবে ছিল। তো আমার সেগুলো নিয়ে কোনো সমস্যা নেই। আমি তোমাদের থেকে ওইটুকু মানে কোঅপারেশন চাইবো যে প্রত্যেকে প্রপারলি একটু ক্লাস করো, যার যেখানটা অসুবিধা আমাকে জিজ্ঞেস করবে, গ্রুপে জিজ্ঞেস করবে, প্লিজ পার্সোনালি কেউ হোয়াটসঅ্যাপ করবে না, মানে খুব ইম্পর্টেন্ট কিছু না থাকলে, কারণ হচ্ছে পার্সোনাল হোয়াটসঅ্যাপ আমার চেক করা হয় না, গ্রুপে জিজ্ঞেস করবে, আমি গ্রুপে ঠিক রিপ্লাই করে দেবো। কারণ কাজ রিলেটেড যা জিজ্ঞাসা, কিছু পার্সোনাল বলার থাকবে সেটা ডিফারেন্ট ব্যাপার, বাট ক্লাস রিলেটেড যা কিছু জিজ্ঞাসা, যা কিছু একটু আমার সাথে গ্রুপে কমিউনিকেট করবে। আমি প্রত্যেকের জন্য আছি, আমি এইটুকু বলতে পারি। 5000 করে তোমরা যারা ভর্তি হয়েছো, আমি অন্তত দায়িত্ব নিয়ে কারোর টাকা বিফলে যেতে দেব না, যদি তারা চেষ্টা করে, এটা আমার তরফ থেকে কমিটমেন্ট। তাহলে আজকের ক্লাসটায় আর কারোর কিছু বলার থাকলে আমাকে বলতে পারো, না হলে আমি পরের দিকে। ম্যাম বিবলিওগ্রাফি বলেছিলেন, তার আগে কি বলছিলেন, মানে কি বিবলিওগ্রাফি একটা কিছু বলছিলেন? অ্যানোটেটেড বিবলিওগ্রাফি। ওকে ওকে, হ্যাঁ এগুলো সব ক্লাসে আসবে পরপর, তোমাদের ব্রোশিওরে সব আছে, এগুলো সব এক একটা ক্লাসে আসবে, তোমরা শিখতে পারবে। আচ্ছা, আর কারোর কিছু কোশ্চেন, কোনো জিজ্ঞাসা থাকলে শেয়ার করো। ম্যাম আপনার এই ক্লাসের লেকচারটা কি রেকর্ডিংটা আমাদের কাছে মেলে চলে আসবে? ওই একটা ড্রাইভ শেয়ার হবে বললাম, ওই গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা ড্রাইভ থাকবে, সেই ড্রাইভে প্রত্যেক দিনের ক্লাস এবং প্রত্যেক দিনের ক্লাস ভিডিও, ক্লাস নোটস, আজকের তো কোনো নোটস নেই অ্যাজ সাচ, তো আজকের ক্লাসের শুধু ভিডিওটা সবটা আপলোড হয়ে যাবে, তার সাথে হোমওয়ার্কটাও সবটাই প্রত্যেকদিন আপলোড হয়ে যাবে। ম্যাম আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে আমার ল্যাপটপে হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের অ্যাক্সেস নেই, সেক্ষেত্রে আমি গুগল ডক্সে কাজ করতে পারি ম্যাম? সমস্যা হবে কোনো? না, গুগল ডক্সে তো আপনি কাজ করতেই পারেন। গুগল ডক্সে দুটো প্রবলেম হয়, এটা আমি বলে দিচ্ছি আপনাকে। গুগল ডক্স থেকে যখন আপনি ডাউনলোড করছেন, তখন আপনি ডাউনলোডটা কিভাবে করছেন তাহলে? নাকি আপনাকে মানে গুগল ডকের লিংক পাঠিয়ে আপনি শেয়ার করবেন কাজ? ওখানে পিডিএফ সেভ করা যাচ্ছে তো? না, পিডিএফ এ দেবেন না। পিডিএফ এ আমার কি হয়, পিডিএফ এ যেটা হয় হচ্ছে মানে ফাইলের ভিতর ঢুকে না কমেন্ট করতে অসুবিধা হয়। আপনি যদি গুগল ডকে কাজ করেন, আমার সঙ্গে গুগল ডকটা লেখা হয়ে গেলে গুগল ডকের লিঙ্কটাকে আমাকে মেল করে দেবেন, আর পিডিএফ একটা দিয়ে রাখবেন, আমি যখন বলে পিডিএফ টু ওয়ার্ড কনভার্ট করে নেবো, সেটা করতে পারি। কারণ যেটা হয় গুগল ডকে ঠিকঠাক ফরম্যাট হয় না কাজের, পরবর্তীতে আপনার কিন্তু লাগবে ওয়ার্ডটা, এমএস ওয়ার্ডটা, যখন যদি আপনি কাজ যখন করবেন ধরুন প্রপার ওয়েতে, তখন আমাদের এমনি গুগল ডকে লেখা হয়, কিন্তু গুগল ডকে লেখার পরে আপনাদের একটা ফাইল সাবমিট করতে হবে, সেই সাবমিশনটা কিন্তু পিডিএফ এ হয় না। যদি আপনি প্রপারলি কন্টেন্ট রাইটিং এর কাজ করেন, তখন সেক্ষেত্রে ওটা কিন্তু পিডিএফ এ হয় না, ওটা আপনাকে ওয়ার্ড ফাইলই করতে হয়। আচ্ছা, আমি আর কিছু বুঝতে পারলেন কি বললাম? হ্যাঁ হ্যাঁ, ওকে। সায়নী বলো, আমরা নেমসেক। সায়নী, হ্যাঁ হ্যাঁ, তখন বললাম, আপনি আমাকে দেখিয়ে দিলেন যে ওই কিভাবে ট্রান্সলেট মানে নিজের ভাষায় কিভাবে লিখতে হবে, তখন আমি হ্যান্ডেল করেছিলাম। হ্যাঁ, আমরা নেম। ঠিক আছে। আচ্ছা, অনয় চট্টরাজ কি বলবেন, বলুন। হ্যাঁ ম্যাম, একারে কন্টেন্ট রাইটিং এ যেটা আমি বুঝলাম, কিছু কিছু আমাদের মানে কিওয়ার্ড থাকে, সেগুলো কনস্ট্যান্ট, মানে ওগুলো আমাকে দিতেই হবে যে আমি টপিকটা লিখছি, কিন্তু এটা বেসিক্যালি করতে হবে সেটা হচ্ছে ভাষাগত পরিবর্তন, যেটা আপনিও দেখালেন। কিন্তু কিছু কিওয়ার্ড আপনার কনস্ট্যান্ট, সেগুলো আমাদের দিতেই হবে একদম। মানে ওগুলো যদি আমি কপি পেস্ট করি তাও খুব একটা যে অসুবিধা হওয়ার কথা নয়। না, ধরুন কারো ওনার নেম বা কোন জায়গা থেকে সে আসছে, সেগুলো তো কোনোদিনই চেঞ্জ হবে না, যুগের পর যুগ সেগুলো রয়ে যাবে একদম। কিন্তু কিছু ধরুন ভাষাগত পরিবর্তন, সেগুলো আমাদেরকে করতে হবে, যাতে একদম ঠিক ওখান থেকে আমরা নিয়েছি সেটা আমরা ধরা না পড়ি, তাই তো?
একদম ওটাই লেখার কায়দাটা ডে বাই ডে শিখবেন। প্রথম দিকে অনেক ভুল হবে, প্রথম দিকে অনেক ফ্ল্যাগ এসে যাবে, পারবেন না কন্ট্রোল করতে, এটা হবেই, এটা আমাদেরও হয়েছে, প্রত্যেকের হয়েছে। তো এটা যত লিখবেন তত শিখবেন, মানে তত ইমপ্রুভ হবে। আচ্ছা ম্যাডাম, আপনি যে একটা যে টেক্সট যে দেখালেন গুগল থেকে নিয়ে এবার নিজের ভাষায় করে লিখলেন, তো ওর রেফারেন্সটা ওই যেটা থেকে নিয়েছেন তো সেটাই তো দেবো? একদমই সেটাই দেবেন। আজকে তো আমি গুগল থেকে নিয়ে দেখালাম, আমরা নরমালি ওভাবে লিখি না, ওটা আমি ফর এক্সাম্পল দেখিয়েছি, বাট রেফারেন্স অবশ্যই আপনি সেখান থেকেই দেবেন। এবার হ্যাঁ এখানেও কিছু ব্যাপার থাকে, সেগুলো আমি শেখাবো, মানে ক্লাসে একদিনে সবটা বললে কি হবে না, আপনারা কনফিউজ হয়ে যাবেন, আমি সবটাই শেখাবো, ডোন্ট ওয়ারি। ঠিক আছে। আর কেউ কিছু বলবেন? তাহলে আশা করছি আজকের ক্লাস সবার কাছে ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা, কারণ কনসেপ্ট ক্লিয়ার না করে আমি মানে কাজ শুরু করতে চাইছিলাম না। পরের দিন দেখবেন যখন জিনিসগুলো বোঝাবো অনেকটা ইজি লাগবে। আচ্ছা, একটা রিকোয়েস্ট, প্রত্যেককে একটু রিভিউ দেবেন গ্রুপে, আমার রিভিউ না, ওভারঅল ক্লাসের ফিডব্যাক, এটা আমার ইমপ্রুভ করতে হেল্প করবে, মানে ইমপ্রুভ প্লাস মোটিভেশন বলতে পারেন, কারণ সারাদিন কাজের পরে যখন এই ক্লাসটা করাই এখানে একটা মোটিভেশন ফ্যাক্টর তো লাগে। আমার ঘরে একটা আমার পুচকু আছে, মানে আমি তাকে রেখে করাই, মানে ওভারঅল পুরো ব্যাপারটার জন্যই তো। আর আমি খুব ফ্রেন্ডলি ওয়েতেই কাজ করার চেষ্টা করি সবার সাথে, তো একটু চেষ্টা করবেন সবাই একটু ফিডব্যাক দেওয়ার, ক্লাস কেমন লাগলো প্রত্যেক দিনই দেবেন সেটা। যদি কোনোদিন মনে হয় ভালো লাগেনি সেটাও শেয়ার করবেন, বা বুঝতে অসুবিধা হয়েছে যাতে তাদেরকে আমি আবার আলাদা করে একটা বোঝানোর সুযোগ পাই, বা আমি তাদের যে ড্রব্যাক গুলো বা যেখানে তারা মনে হবে যে পারছে না বা অসুবিধা হচ্ছে সেটা যেন আমি ক্লিয়ার করতে পারি। তো তাহলে শেষ করছি আজকের ক্লাস, সবাইকে থ্যাংক ইউ এবং গুড নাইট। আবার সবার সাথে মঙ্গলবার দিন দেখা হচ্ছে 8:30টায়।